কেলি রেগে ভ্রু কুঁচকে নাথানের দিকে তাকালো। লোকটা ইচ্ছা করে তাদেরকে ভয় দেখাতে চাইছে, কিন্তু তার দাঁত বের করে হাসি দেখে সে বুঝতে পারল এগুলো সত্যি হলেও লোকটা সবাইকে মজা দেবার জন্যই বলেছে। তারপর আসা যাক এখানকার সাপখোপের বিষয়ে, বলে চলল নাথান। আমার মনে হয় যথেষ্ট হয়েছে, প্রফেসর কাউই পেছন থেকে বলল। ওব্রেন ভাই বোনদেরকে নাথানের পরবর্তী লেকচারের হাত থেকে বাঁচিয়ে দিতে চাইল সে। নাথান যেরকম মারাত্মকভাবে জঙ্গলটাকে তুলে ধরেছে তাতে এটার প্রতি ভয় জাগারই কথা। তবে এটাও মনে রাখা দরকার, এটা শুধুমাত্র ভীতিকর জায়গা নয়, সীমাহীন সৌন্দর্য আছে এখানে, যে সৌন্দর্য লুকিয়ে থাকে বিপদের খোলসে। এই জঙ্গল একদিকে যেমন অসুস্থ করে দিতে পারে, তেমনি সারিয়ে তোলার ক্ষমতাও আছে এর। আর এ কারণেই আমরা আজ এখানে। পেছন থেকে অন্য একটি কণ্ঠ উদয় হলো। ঘুরে দাঁড়ালো কেলি। কথাটা বলেছে রিচার্ড জেন। কেলি লোকটার কাঁধের উপর দিয়ে দেখতে পেল আনা ফং এবং অলিন পাস্তারনায়েক গভীর আলোচনায় মগ্ন। তাদের থেকে খানিক দূরে ম্যানুয়েল অ্যাজভেদো রেঞ্জারদের পাশে তার জাগুয়ারটাকে শান্ত রাখতে ব্যস্ত। সে ঘুরে নাথানের দিকে তাকাতেই দেখল তার মুখ থেকে হাসি উধাও, সেখানে ভর করেছে কাঠিন্য। এর কারণ টেলাক্স প্রতিনিধির অনাহুতভাবে তাদের কথাই ঢুকে পড়া। জঙ্গল সম্পর্কে আপনি কিভাবে জানেন? জিজ্ঞেস করল নাথান। শিকাগোতে টেলাক্সের প্রধান অফিসের বাইরে তো আপনার পা পড়েনি গত 4 বছর ধরে। 4 বছর? আমি যতদূর মনে করতে পারি আমার বাবা হারিয়ে যাওয়ার পর থেকেই। রিচার্ড জেন তার থুতনিতে ছোট করে ছাটা দাড়িগুলোর উপর হাত বুলাতে বুলাতে চেষ্টা করল যত সম্ভব মুখের ভাবভঙ্গি স্বাভাবিক রাখতে, কিন্তু তার অগ্নিদৃষ্টি ঠিকই ধরা পড়ল কেলির চোখে। আমি জানি। আমাকে তুমি কি মনে করো ডক্টর র্যান্ড? আমার এই অভিযানে অংশগ্রহণ করার এটাও একটা কারণ। তুমি জানো আমি তোমাদের বন্ধুই ছিলাম। নাথান দ্রুত লোকটার সামনে এসে দাঁড়ালো, এক হাত মুষ্টি পাকিয়ে বলল, খবরদার এটা বলবে না। কণ্ঠে শত্রুতা ঝরে পড়ল তার। এটা বলবেন না আপনি আমার বাবার বন্ধু ছিলেন। যখন সরকার বন্ধ করতে চাইল তখন আমি আপনার কাছে গিয়েছিলাম অনুসন্ধানটা চালিয়ে নেবার জন্য, কিন্তু আপনি প্রত্যাখ্যান করলেন। ব্রাজিল থেকে আমেরিকায় পাঠানো আপনার মেমোটা পড়েছি আমি। খোঁজাখুঁজির জন্য নতুন করে টেলাক্স এর অর্থ ব্যয়ের মধ্যে কোনো লাভ দেখছি না আমি। ডক্টর কার্লের অনুসন্ধানের একটি ব্যর্থ মিশনে পরিণত হয়েছে। আমাদের অর্থ আরো ভালো কোনো কিছুর পেছনে ব্যয় করা উচিত। কথাগুলো মনে পড়ে আপনার? এই কথাগুলোই আমার বাবাকে শেষ করে দিয়েছিল। দাঁতে দাঁত চেপে বলল জেন। বেশ অপরিপক্ক ছিলে তুমি সে সময়ে। সার্চ মিশন বন্ধ করার সিদ্ধান্ত আমার নিজের রিপোর্ট পাঠানোর আগেই নেওয়া হয়ে গিয়েছিল। বাজে কথা, রেগেমেগে বলল নাথান। টেলাক্সের 300-এরও বেশি মামলায় জর্জরিত হয়েছিল জঙ্গল এক্সপেডিশনটা হারানোর পর। মামলা করে হারিয়ে যাওয়া লোকগুলোর পরিবার, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্রাজিলিয়ান সরকার, এমনকি এনএসএফ, চারদিকের চাপে একটা ভয়াবহ অবস্থায় পড়ে যায় টেলাক্স। এই কারণেই ইকোটেকের সম্পত্তির দিকে হাত বাড়াতে হয়েছিল, যার উপর ভর করেই আমরা কোনো রকম টিকেছিলাম ক্ষুধার্ত কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির পেটে না গিয়ে। কোম্পানিগুলো আমাদের চারপাশে ঘুরছিল, যেন রক্তের গন্ধ পেয়ে হাঙরের দল ছুটে এসেছে। তাই এরকম অনুসন্ধান, যেখান থেকে আসার আলো দেখার কোনো সম্ভাবনা নেই, আমাদের পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। তার উপর সে সময় আমাদের অন্যরকম এক যুদ্ধেও নামতে হয়েছিল। ক্রোধের আগুনে নাথানের চোখ মুখ রয়েই গেল, প্রশমিত হল না। টেলাক্সের জন্য আমি যদি চোখের পানি না ফেরি তবে ক্ষমা করবেন আমায়। যে যুদ্ধে নেমেছিলাম আমরা তাতে যদি না জিততে পারতাম তাহলে হাজার হাজার লোকের চাকরি চলে যেত। সিদ্ধান্তটা বেশ কঠিনই ছিল, কিন্তু আমি তার জন্য কোনো অনুশোচনা করব না। একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল নাথান ও জেন। প্রফেসর কাউভি এগিয়ে এলো মধ্যস্থতা করতে। এখনকার জন্য হলে অতীতকে মাটি চাপা দিয়ে রাখো। এই অভিযান সফল হলে সবাইকে একযোগে কাজ করতে হবে, আর সেক্ষেত্রে তোমাদের অভ্যন্তরীণ যুদ্ধের একটা বিরতি প্রয়োজন বলে মনে করি আমি। কয়েক মুহূর্ত বাদেই জেন এক হাত বাড়িয়ে দিল নাথানের দিকে। লোকটার হাতের তালুর দিকে এক নজর তাকিয়েই ঘুরে দাঁড়ালো নাথান। এবার যাওয়া যাক। হাতটা চট করে সরিয়ে দিয়ে প্রফেসরের দিকে তাকালো জেন। চেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ।
নাথানে চলে যাওয়া দেখলো কাউই, তাকে কিছুটা সময় দিল। সে এখনো তীব্র কষ্টে ভুগছে বেচারা, যদিও নিজের কষ্টগুলো সবসময় আড়াল করে রাখতে চায় ছেলেটা। কেলি চেয়ে আছে নাথানের দিকে, কাঁধ জোড়া কেমন যেন পেছনে হেলে দিয়ে কিছুটা এলোমেলোভাবে হাঁটছে সে। কেলি কল্পনা করার চেষ্টা করলো নাথানের মায়ের কথা, যাকে প্রথম হারায় সে, তারপর বাবাকে। কিন্তু নাথানের এই অপূর্ণনীয় ক্ষতির কথা সম্পূর্ণ বোঝা সম্ভব নয় কেলির পক্ষে। কেলি এবার নিজের কথা ভাবলো। এই ধরনের কষ্টের তীব্রতা এমন যে তার পক্ষে সব ভুলে গিয়ে নতুন করে বেঁচে থাকার শক্তি হয়তো সে পেত না, বিশেষ করে তার যদি নাথানের মতোই একাকিত্বে ভরা জীবন থাকত। সে তার ভাইয়ের দিকে তাকালো। সৌভাগ্যবশত সে তার পাশেই এসে দাঁড়িয়েছে। বেশ কিছুটা সামনে থেকে চিৎকার করে বললে একজন রেঞ্জার, নদীর কাছে পৌঁছে গেছি আমরা। নদীর তীর ধরে হেঁটে যাচ্ছে দলটি। নাথান দেখতে পেল সবার থেকে অনেকটাই পেছনে পড়ে গেছে সে। তার ডান দিকে বয়ে চলা নদীটি কেমন একটা দৃষ্টি দিচ্ছে যেন। ওপারে সবুজ ঘন আবরণ বাদামি এই নদীকে সীমানা বেঁধে দিয়েছে। তারা এই নদী ধরে হাঁটছে প্রায় 4 ঘন্টা হলো। নাথান অনুমান করলো তারা প্রায় 12 মাইলের মতো হেঁটেছে। বেশ ধীরেই হাঁটছে তারা। নদীর কাছে পৌঁছতেই ছোটখাটো ইন্ডিয়ান লোকটি তার সামনে এগোতে চাইল না। নদীর পাড়ে গভীর জঙ্গলের দিকে চলে যাওয়া পরিষ্কার পায়ের ছাপের দিকে ইঙ্গিত করল সে। আপনারা এটা অনুসরণ করে এগিয়ে যান, পর্তুগিজ ভাষায় বলল সে। আমি পাদ্রী বাতিস্তার কাছে ফিরে যাব, তাই তাদেরকে এরকম একাই চলতে হবে এবার। রাত আসার আগে যতটা সম্ভব পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা তাদের। কিন্তু কর্পোরাল ওয়াকির জ্যাক খুব সতর্ক ট্রেকার হওয়ায় পুরো দলটা এগিয়ে নিচ্ছে ধীরে, একেবারেই চম্বুক গতিতে, অর্থাৎ শামুকের গতিতে। ফলে এই ধীর গতির কারণেই নাথান যথেষ্ট সময় পেল রিচার্ড জেনের সাথে বাগবিতণ্ডার ঘটনাটাকে পর্যালোচনা করার। নিজেকে ধাতস্থ করে লোকটার কথাগুলো বিবেচনা করতে অনেক সময় লেগে গেল তার। নাথান ভাবল, হয়তো লোকটা বেশ সংকীর্ণ মনের, তাই সে ওই বিপদের সময়টাতে সবকিছু সঠিকভাবে বিবেচনা করতে পারেনি। তার বাম পাশে শুকনো ডাল ভাঙার শব্দ হলে ফিরে তাকালো সে। ম্যানুয়েল তার টট্টরকে সাথে নিয়ে নাথানের কাছে চলে এসেছে। জাগুয়ারটাকে নিয়ে কিছুটা দূরেই থাকতে অন্যদের থেকে সে কিছুটা দূরেই সে থাকছে অন্যদের থেকে, জানোয়ারটার সাথে থাকার কারণে। জাগুয়ারটার রেঞ্জারদের কাছে দেওয়ার সময় সবার ভেতরে একটা আতঙ্ক ভর করেছিল, কিন্তু অজান্তেই তাদের হাতের আঙুল চলে গিয়েছিল M16 রাইফেলের ট্রিগারে। শুধুমাত্র কর্পোরাল ডেনিস জার্গেনসেন এই জাগুয়ারটার বিষয়ে কৌতূহল দেখিয়েছিল। সেই তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এমন তার মাঝে মাঝে প্রশ্ন করেছে জাগুয়ারটার বিষয়ে। প্রতিদিন কি পরিমাণ খাবার লাগে এটার। লম্বা কর্পোরালটা মাথা থেকে ক্যাপ খুলে কপালের ঘাম মুছে বলল। অস্বাভাবিকভাবে সাদা চুল মাথায় তার, চোখ জোড়া হালকা নীল, যা দেখে সহজেই বোঝা যায় সে একজন নর্ডিক। ম্যানুয়েল তার পোষা বাঘটাকে হালকা আঘাত করলো। প্রায় 10 পাউন্ডের মতো মাংস লাগে। ও আমার সাথে এরকম মানবেতর জীবনযাপন করছে, তবে জঙ্গলে ছাড়া অবস্থায় এখানকার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ খাবার লাগবে ওর। এখানে এই জঙ্গলে কিভাবে খাওয়াবেন ওটাকে? নাথান তাদের সাথে যোগ দিতেই মাথা নেড়ে সায় দিল ম্যানুয়েল। শিকার করে খাবে, আর এই কারণে সাথে নিয়ে এসেছি ওকে। যদি সে শিকার করতে ব্যর্থ হয়? পেছনের সৈন্যগুলোর দিকে তাকালো ম্যানু। তাতেও সমস্যা নেই, এখানে আরও মাংসের উৎস আছে। কিছুটা ফ্যাকাশে হয়ে গেল জার্গেনসেনের মুখমণ্ডল, তবে সাথে সাথেই বুঝতে পারলো ম্যানুয়েল মজা করে বলছে। বেশ মজার ব্যাপার। ম্যানুয়েলের আয়ত্ত করে কুনুই দিয়ে খোঁচা দিতেই নিজের গতি কমিয়ে দিয়ে অন্যদের সাথে যোগ দিল কর্পোরাল। ম্যানুয়েলের মনোযোগ এবার নাথানের দিকে। ওখানে কি নিয়ে ঝামেলা পাচ্ছিল? জেনের সাথে ঝগড়াঝাটি কানে এলো আমার। তেমন কিছু না, নাথান বলল একটা দীর্ঘ শ্বাস ফেলে। টর্টর তার লোমশ মুখ দিয়ে নাথানের পা ঘষছে। নাথানও ওটার মাথার উপর হাত রেখে আদর করতে লাগলো। ভেতরে ভেতরে নিজেকে খুব বোকা মনে হচ্ছে। বোকা ভাবার কিছু নেই এখানে। তুমি দেখোনি, তুমি দেখে নিও। ওকে আমি টর্টরকে দিয়ে ধাওয়া করে খাওয়াবো, বিশ্বাস করো এটা খুব বেশি দূরে নয়। সে হাত তুলে সামনের দিকে দেখালো। সে দেখেছ কেমন একটা বেখাপ্পা জামা পড়েছে লোকটা। বাস্তবে কোনোদিন জঙ্গলে পা দিয়েছে সে? বন্ধুর এই কথায় মজা পেয়ে হাসলো নাথান। এবার ডাক্তার ফংকে দেখো, তাকে কিন্তু তার
আউটফিটে ভালোই মানিয়েছে। এক ভ্রু উঁচু করে দিয়ে নাথানের দিকে তাকালো ম্যানুয়েল। সে যদি আমার বিছানায় শুয়ে শব্দ করে ক্র্যাকারও খায়, তবুও তাকে আমি লাথি দেব না। আর কেলি ওব্রেইন? একটা শোরগোলের শব্দে কথা থামিয়ে দিল ম্যানুয়েল। দলের সবাই এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে, ঝুঁকে পড়ে কি যেন দেখছে, তার উচ্চস্বরে কথা বলছে। ম্যানু এবং নাথান সামনে এগিয়ে গেল দ্রুত। ভিড়ের ভেতরে ঢুকেই নাথান দেখল আনা ফং এবং প্রফেসর কাউই ঝুঁকে আছে একটা ডিঙি নৌকার উপর। মনে হচ্ছে গাছের গুড়ি দিয়ে বানানো হয়েছে ওটা। নদী থেকে এত দূরে টেনে আনার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আনার পর তড়িঘড়ি করে পাম পাতাতে ঢেকে রাখা হয়েছিল ওটা। ট্রেইলটা তাহলে এখান থেকেই, বলল কেলি। নাথান দেখতে পেল মেয়েটার সারা মুখ ঘেমে আছে, তার মাথার চুলগুলো পেছনে রোল করে বাঁধা একটা সবুজ রঙের রুমাল দিয়ে, যেটা মাথার ব্যান্ড হিসেবেও কাজ করেছে। প্রফেসর কাউই একটা ছেঁড়া পাম পাতা নিয়ে উঠে দাঁড়ালেন। এগুলো মুয়াপো পাম গাছ থেকে ছেঁড়া। যে পাতাগুলো উল্টে ধরে প্রান্তগুলো দেখালো। কাটা না ছেঁড়া হয়েছে, সায় দিল কেলি। এজেন্ট ক্লার্ককে যখন পাওয়া গিয়েছিল কোনো ছুরি ছিল না তার সাথে। প্রফেসর কাউভি পাতার প্রান্ত বরাবর আঙুল চালাতে লাগলেন ধীরে ধীরে। ক্ষয়ে যাওয়া পরিমাণ থেকে বোঝা যাচ্ছে এগুলো কমপক্ষে 2 সপ্তাহ আগে ছেঁড়া। ফ্রাঙ্কো একটু ঝুঁকে এলো। এজেন্ট ক্লার্ক গ্রামে এসেছিল ততদিন আগে এগুলো। ঠিক তাই, কেলির কণ্ঠে উত্তেজনা ভর করলো। তাহলে তো এটা নিঃসন্দেহে বলা যায় উনি এই নৌকা ব্যবহার করে এখানে এসেছিলেন। নদীটাকে ভালো করে দেখালো নাথান। ওটার দুপাশে ঘন জঙ্গলের দেয়াল, পরগাছা, মস, ফার্ন, লতানো আঙ্গুর সহ অসংখ্য গাছপালা, আর ঝোপ ঝাড়ে ছেয়ে আছে বৈচিত্র্যহীন ছোট্ট নদীর দুকুল। 30 ফুটের মতো প্রশস্ত হবে ওটা। পানিও বেশ পরিষ্কার। নদীর কর্দমাক্ত পাথর তলদেশটাও দেখা যাচ্ছে স্পষ্ট, শুধুমাত্র কয়েক ফুট জায়গা ছাড়া। কি থাকতে পারে ওখানে, ভাবলো নাথান। শিকারী কোনো প্রাণী ওত পেতে থাকতে পারে, সাপ, গিরগিটি বা পিরানহা, এরকম কোনো কিছু। এমনকি বড় বড় মাগুর মাছও থাকতে পারে, যেগুলো অসতর্ক কোনো সাঁতারুর পায়ে কামড় বসিয়ে দেবে। আর এই কাজ ওরা বিখ্যাত। ক্যাপ্টেন ওয়াক্সম্যান সবাইকে ঠেলে সামনে এগিয়ে গেল। তাহলে এখান থেকে কোথায় যাওয়া যায়? প্রথমে প্লেনে করে আমাদের জন্য নৌকা আনলাম, কিন্তু এরপর কি করব? আনাফং হাত উঁচু করল। আমার মনে হয় উত্তরটা আমার জানা আছে। সে নৌকার ওপর রাখা পাম পাতাগুলো স্তূপের ভেতরে হাত চালিয়ে দিল। তার ছোট আঙ্গুলগুলো নৌকার ভেতরের অংশে ঘুরে বেড়ালো। কাঠ কেটে যে পদ্ধতিতে এটা বানানো হয়েছে সেটা এবং প্রান্ত বরাবর লাল রঙের নকশা দেখে বোঝা যাচ্ছে নৌকাটা ইয়ানোমুনু গোত্রের কারো। একমাত্র তারাই এরকম নকশা করে নৌকা বানায়। নাথানও হাত কেড়ে বসে পড়ল। তারপর সেও দেখতে লাগলো হাত দিয়ে। তিনি ঠিকই বলেছেন। জেরাল্ড ক্লার্ক খুব সম্ভবত এটা বানিয়েছে, অথবা হতে পারে এই গোত্রের কারো কাছ থেকে চুরি করেছে। আমরা যদি নদী বেয়ে একটু ওপারের অঞ্চলের দিকে যেতে পারি, তবে ইয়ানোমোমোর ইন্ডিয়ানদের জিজ্ঞাসা করতে পারবো তারা কোনো শ্বেতাঙ্গকে যেতে দেখেছে কিনা, কিংবা তাদের কারো কোনো নৌকা চুরি হয়েছে কিনা। সে ফ্রাঙ্ক এবং কেলির দিকে ঘুরে দাঁড়ালো। এখান থেকে অনুসন্ধান শুরু করতে পারি আমরা। দৃঢ়ভাবে মাথা নাড়ালো ফ্রাঙ্ক। আমি বেস ক্যাম্পে আমাদের অবস্থান জানিয়ে দিচ্ছি। ওখান থেকে হেলিকপ্টারে করে নৌকা দিয়ে যাবে এখানে। ওগুলো পেতে পেতে দিনের বাকি সময়টুকু লেগে যাবে। তাই আলো থাকতেই আজকের মতো ক্যাম্প করে ফেলতে হবে আমাদের। পরিকল্পনা মাফিক কাজ শুরু হয়ে যেতেই সবাই ব্যস্ত হয়ে পড়ল নদীর থেকে সামান্য দূরে অস্থায়ী ঘর বানানোর কাজে। আগুন জ্বালানো হলো। কাউই কিছু আলু বোখারা ও সাওয়ারি বাদাম সংগ্রহ করলো পাশের জঙ্গল থেকে। ওদিকে ম্যানুয়েল তার টর্টরকি শিকার করতে জঙ্গলে ছেড়ে বড়শি দিয়ে ট্রাউট নামের ছোট জাতের কিছু সামান্য মাছ ধরল। পরে 1 ঘন্টা জুড়ে অনেক প্রয়োজনীয় দ্রব্য বহনকারী হেলিকপ্টারগুলোর পাখার তীব্র শব্দে, পাখির ঝাঁক, বানরের দল, আরো নানা রকম পশু পাখি চিৎকার চেঁচামেচি করে পুরো জঙ্গল সরগরম করে তুলল। 3টি বড় কন্টেইনার দড়ি বেঁধে হেলিকপ্টার থেকে ঝুলিয়ে দেওয়া হলো নদীর ওপরে। তারপর পানিতে পড়তেই দড়ি টেনে সেগুলো তীরে উঠানো হলো। কন্টেইনারের ভেতরে স্বয়ংক্রিয়ভাবে ফুলে উঠতেই পারে এমন কয়েকটা পন্টুন আছে, যেগুলোর সাথে ছোট মোটর লাগানো। এই নৌকাগুলোকে রেঞ্জার্সরা রাবার রাইডার্স বলে ডাকে। সূর্য ডুবতে বসেছে। কালো রঙের 3টি নৌকা পাড়েই গাছের সাথে বেঁধে রাখা হলো পরের দিনের ভ্রমণের জন্য প্রস্তুত করে। রেঞ্জার্সদের পাশাপাশি কাজে নেমে গেল নাথানও।
সে তার নিজের বিছানা তৈরি করে খুব দক্ষতার সাথে মশারি টাঙাতে লাগলো বিছানার চারপাশে। সে দেখলো কেলি তার নিজের বিছানা করতে পেরে উঠছে না। তাকে সাহায্য করতে এগিয়ে গেল সে। মশারিটাকে যতটা সম্ভব চারদিকে প্রসারিত করে টানাতে হবে, যেন কোনো কিছুই আপনার বিছানার ধারে কাছে ঘেঁষতে না পারে, নয়তো নিশাচরেরা গায়ের চাদর ভেদ করে আক্রমণ করতে দেরি করবে না। আমি করতে পারবো, বলল সে, কিন্তু তার ভ্রুজোর হতাশায় কুঁচকে আছে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। কিছু পাথর আর শক্ত ডালপালার ছোট ছোট অংশ দিয়ে মশারি যতদূর সম্ভব বিছানা থেকে উঁচু করে নিল নাথান। মনে হচ্ছে যেন পাতলা রেশমি কাপড় বিছানাটা আচ্ছাদিত হয়ে আছে। তাদের পাশে ফ্রাঙ্ককেও তার নিজের মশারি নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না, এসব না করে স্লিপিং ব্যাগে ঘুমানোর সমস্যা কোথায়? যতবারই আমি ক্যাম্পিং করেছি সবসময় এগুলোতে শুয়েছে। এটা জঙ্গল, বুঝলেন, বলল নাথান। আপনি যদি মাটিতে ঘুমান তবে সকাল না হতেই সব রকম বিদঘুটে প্রাণীদের শয্যার সঙ্গী হিসেবে আবিষ্কার করবেন। সাপ, গিরগিটি, বিচ্ছু, মাকড়সা, আরো কত কি। তার চেয়েও বরং আমার অতিথি হন। সব দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন। ফ্রাঙ্ক তখনও রাগে গজগজ করতে করতে তার বিছানার সাথে যুদ্ধ করে যাচ্ছে। বেশ, এই অসহ্য বিছানাতেই ঘুমাবো, কিন্তু মশারি আবার কি দরকার? সারাটা দিন ধরে মশার যন্ত্রণা তো ভোগ করলামই, রাতে ওগুলোর হাজার গুণ ভয়ঙ্কর হয়ে উঠবে। যদি কোনো পোকামাকড় কামড়ে আপনার রক্ত নাও বের করে, তবে ভ্যাম্পায়ার র্যাট সেটা করবে। এখানে সব জায়গায় ওরা আছে, উষ্ণ রক্তের যে কোনো প্রাণীকে আক্রমণ করে ওরা। এমনকি রাতে চুপিসারে টয়লেটে যাওয়ার সময় সতর্ক থাকতে হবে। কেলি চোখগুলো সরু হয়ে গেল। আপনার তো জলাতঙ্কের টিকা দেয়া আছে, তাই না? জিজ্ঞেস করল নাথান। আলতো করে মাথা নেড়ে সায় দিল কেলি। ভালো। নাথানের পেতে দেওয়া বিছানার দিকে এক নজর চোখ বুলিয়ে কেলি ঘুরে দাঁড়ালো তার দিকে। মাত্র কয়েক ইঞ্চি দূরে তার মুখ। ধন্যবাদ। নাথান আবারও ধাক্কা খেল এমেরাল্ড পাথরের মতো কেলি সবুজ চোখের সৌন্দর্যে। কিছুটা গোলাপি আভাও দেখা যাচ্ছে তাতে। ইউ আর ওয়েলকাম। সে আগুনের দিকে ঘুরে দাঁড়ালো। দেখলো বাকি সবাই সেখানে জড়ো হয়েছে সন্ধ্যাকালীন খাবারের জন্য। দেখি ডিনারে কি রান্না হলো। ক্যাম্পফায়ারের চারপাশ জুড়ে ছড়িয়ে পড়া তাপের উৎস শুধুমাত্র আগুনের শিখা নয়। নাথান দেখল ম্যানুয়েল এবং রিচার্ড যেন কথা ছেড়ে ছোড়াছড়িতে ব্যস্ত। লগিং ইন্ডাস্ট্রিতে বাধা দেওয়ার বিপক্ষে আপনি যাচ্ছেন কিভাবে ঠিক বুঝতে পারলাম না। ফ্রাইং প্যানে মাছগুলো নেড়ে দিতে দিতে বলল ম্যানুয়েল। সারা বিশ্বজুড়ে এই কমার্শিয়ালরা লগিং এককভাবে সবচেয়ে বেশি পরিমাণে বন ধ্বংস করেছে। এখানে এই আমাজনের প্রতি সেকেন্ডে 1 একর বন হারাচ্ছি আমরা। রিচার্ড জেন একটা গাছের গুড়ির ওপর বসা, গায়ে খাকি জ্যাকেট খুলে রাখা হয়েছে, লম্বা হাতা ভাঁজ করে উপরে তোলা, দেখে মনে হচ্ছে মারামারি করতে প্রস্তুত। এই পরিসংখ্যানগুলো আসলে পরিবেশবিদরা অতিরঞ্জিত করে ফেলেছে। বিজ্ঞানের ব্যবহার করে এই ধারণাগুলো প্রতিষ্ঠা করা হচ্ছে, আর এগুলো ম্যানুয়েলকে শিক্ষাদানের চেয়ে আতঙ্কিত করানোর কাজেই বেশি ছড়ানো হচ্ছে। এদিকে স্যাটেলাইট আমাদেরকে যে বাস্তব চিত্র পাঠাচ্ছে সেগুলো বিশ্লেষণ করে দেখা গেছে আমাজনের 90% বনই এখনো অক্ষত আছে। সূর্যের বাঁধ এবার ভেঙে যাওয়ার উপক্রম হলো ম্যানুয়েলের। বুঝলাম, এই রিপোর্টগুলো আপনি যেমন বললেন একটু বাড়াবাড়ি করে দেখানো হয়েছে। যদি তাও হয়, তবুও বন উজাড়ের কারণে যা হারাচ্ছি তা চিরতরেই হারাচ্ছি। এর কি ব্যাখ্যা দিবেন? প্রতিদিন শত শত প্রজাতির গাছপালা, পশু প্রাণী হারাচ্ছি আমরা চিরকালের জন্য। সত্যি বলতে কি, শান্ত গলায় বলল রিচার্ড জেন, উজাড় হয়ে যাওয়া বনে নতুন করে কোনো গাছপালা জন্মায় না, এই ধারণা সম্পূর্ণ ভুল। কি বলবো, বলা যায় অতি পুরানো একটি মিথ্যা। ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে কমার্শিয়াল লগিং হয়েছিল একবার। তার 8 বছর পর সেখানে গিয়ে যা দেখা গেল তা প্রত্যাশার চাইতেও বেশি। গাছপালা এবং বিভিন্ন প্রাণী সবকিছু কাটিয়ে ওঠার হারটা ছিল অবিশ্বাস্য। আর এখানে আপনার নিজের এই রেইন ফরেস্টেও এই সত্যতা পাওয়া গেছে। পশ্চিম ব্রাজিলের খনি শ্রমিকরা রেইন ফরেস্টের বেশ বড় একটা অংশ ধ্বংস করে ফেলেছিল। ঘটনাটা 1982 সালে। তার ঠিক 15 বছর পর বিজ্ঞানীরা সেখানে আবিষ্কার করে তাদের আসলে আবিষ্কার করার কিছুই নেই। অর্থাৎ নতুন করে জন্মানো জঙ্গলের সাথে চারপাশের জঙ্গলের চোখে পড়ার মতো কোনো পার্থক্য নেই। এই ঘটনাগুলোই বলে দেয় সাস্টেইনেবল লগিং খুবই সম্ভবত এখানে আর মানুষ এবং প্রকৃতির একত্রে টিকে থাকতে পারে। এই আলোচনা নাথান বেশ ত্যক্ত বিরক্ত। রেইন ফরেস্ট ধ্বংসের পক্ষে লোকটা সাফাই গাইছে কি করে? কৃষকরা যে বনভূমি পুড়িয়ে কৃষির জমি বের করে নিচ্ছে, গবাদি পশু চারণ করাচ্ছে, এগুলো কি হবে? আমার মনে হয় এটাও সমর্থন করবেন আপনি নাকি?
অবশ্যই জেন বলল, পশ্চিম আমেরিকার বনগুলোতে নির্দিষ্ট সময় পর পর আগুন জ্বালিয়ে দাবানলের মতো সৃষ্টি করা হয়। আমরা মনে করি এটা খুবই ফলপ্রসূ একটা পূর্ণবয়স্ক বনের জন্য। এটা সবকিছুর ভেতরে সবকিছুর যোগান দেয়, অর্থাৎ মাটির প্রাণশক্তি সব জায়গায় পৌঁছায়। তাহলে এই আমাজনে এটা করতে দোষ কোথায়? লগিং অথবা বার্নিং এর কারণে বড় প্রজাতি সাময়িকভাবে বিলুপ্ত হয়, আর তখন সবচেয়ে প্রয়োজনীয় গাছগাছরা, যেগুলোর নাম দেওয়া হয়েছে সাপ্রেসিভ স্পিসিস, বাড়তে পারে পূর্ণ মাত্রায়। আর প্রকৃতপক্ষে এই ছোট ছোট গাছগাছরা, লতা গুল্মই সবচেয়ে বেশি ঔষধি গুণ ধারণ করে। তাই সামান্য পরিমাণ বার্নিং এবং লগিং ক্ষতি কোথায়? সব দিক থেকেই বিবেচনা করলে এটা ভালো। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা কেলির মুখ খুলল এবার। কিন্তু পুরো ব্যাপারটার সাথে যে বৈশ্বিক সংশ্লিষ্টতা আছে সেটা আপনারা এড়িয়ে যাচ্ছেন। যেমন ধরুন গ্রিন হাউস এফেক্ট, রেইন ফরেস্টগুলো কি পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, এগুলো প্রবাদস্বরূপ পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে, তা জানেন আশা করি। প্রবাদস্বরূপ শব্দটা ব্যবহার করা যথার্থই হয়েছে। আমার মনে হয় কণ্ঠে কিছুটা গম্ভীর্য ফুটিয়ে বলল জেন। আবহাওয়া স্যাটেলাইট থেকে প্রাপ্ত উত্তাপ বিশ্লেষণ করে সম্প্রতি দেখা গেছে এক্ষেত্রে সব রেইন ফরেস্ট খুব কম পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। পুরো ব্যাপারটা একটা ক্লোজড সিস্টেমের মতন। যে মুহূর্তে এই সবুজ গাছপালা প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপন্ন করেছে, তখনই তার পুরোটা ব্যয় হয়ে যাচ্ছে পচনের কাছে। প্রতি মুহূর্তে সমগ্র বিশ্ব জুড়ে শত শত গাছপালা, লতা পাতা ও নানান জাতের মৃত প্রাণীরা পচনের প্রধান রসদ অক্সিজেন পাচ্ছে এই গাছ থেকে। ফলে বাইরের জগতে সরবরাহকৃত অক্সিজেন পরিমাণ শূন্য। এরপরে যে অক্সিজেনটুকু আসে তা কিন্তু এই সেকেন্ডারি ফরেস্ট থেকেই, যেখানে লগিং বা বার্নিং এর কারণে বড় গাছের পরিবর্তে থাকে নতুন জন্ম নেওয়া বৃক্ষরাজি। তাই প্রকৃতপক্ষে নিয়ন্ত্রিত ডিফরেস্ট্রেশন সমগ্র বিশ্বের বায়ুমণ্ডলের জন্যই লাভজনক। নাথান শুনছিল এতক্ষণ ধরে। অবিশ্বাস এবং ক্রোধের মাঝে থেকেও নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে সে। যারা এই বনে বসবাস করে তাদের নিয়ে কি বলবেন? গত 500 বছরের স্থানীয় নানা গোত্রের মানুষের সংখ্যা 1 কোটি থেকে ধীরে ধীরে কমে 2 লাখে নেমে গেছে। আমার মনে হয় এটা ভালো নাকি? মাথা ধরল রিচার্ড জেন। না, তা হবে কেন? এটাই সবচেয়ে দুঃখজনক যে একজন মেডিসিন বিশেষজ্ঞ তার জ্ঞান অভিজ্ঞতা আরেক প্রজন্মের হাতে তুলে দেওয়ার আগেই মারা যাচ্ছে। এতে করে সমগ্র বিশ্বে এক অপূর্ণনীয় শক্তির আধার হারিয়ে ফেলছে চিরতরের জন্য। আর এই কারণে আমি পর্যাপ্ত তহবিল সরবরাহ করে যাচ্ছি যাতে এরকম বিলুপ্তপ্রায় গোত্রদের মাঝে গবেষণা চালিয়ে যেতে পারো তুমি। কাজটা মূল্য অপরিসীম। সন্দেহভর নাথানের চোখ দুটো সরু হয়ে গেল। জঙ্গল আর জঙ্গলের মানুষ মিলেমিশে একাকার এখানে। আপনি যা বললেন তা যদি সত্যিও হয়, তবুও বলবো ডিফরেস্ট্রেশনের কিছু প্রজাতিকে চিরতরে ধ্বংস করছে। এর বিরুদ্ধে যুক্তি দেখাতে পারবেন না আপনি? হ্যাঁ, তা ঠিক, কিন্তু যা হারাচ্ছি তার প্রকৃত সংখ্যাটা পরিবেশবিদেরা আন্দোলনের জোয়ারে ভেসে যাচ্ছে। সংখ্যাটা যাই হোক না কেন, একক কোনো প্রজাতিও কিন্তু খুবই মূল্যবান হতে পারে। যেমন ধরুন মাদাগাস্কার, পেরিউইল্ক। জেনের মুখ লাল হয়ে গেল। আসলে ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। খুব দুর্লভ প্রজাতি এটা। এরকম কিছু আবিষ্কারের কথা চিন্তাও করা যায় না। মাদাগাস্কার, পেরিউইলক জিজ্ঞেস করলো কেলি। তার চোখে মুখে সন্দেহ। গোলাপি রঙের মাদাগাস্কার, পেরিউইঙ্কল, ভিন ব্লাটিন এবং ক্রিস্টিনের উৎস। এগুলো ক্যান্সারের শক্তিশালী দুটি প্রতিষেধক। চিনতে পারায় কেলির কপাল ভাঁজ পড়ল। হপকিন্স ডিজিজ, লিম্ফোমার আর শিশুদের নানা রকম ক্যান্সার সারায় এটা। সায় দিল নাথান। প্রতি বছর হাজার হাজার শিশুর জীবন বাঁচায় এই ড্রাগস। কিন্তু যেই গাছ এই জীবন বাঁচানোর ওষুধ দিচ্ছে আমাদের, তা এখন মাদাগাস্কারের দ্বীপে বিলুপ্তির মুখে। এই মূল্যবান সম্পদ যদি সময় মতো আবিষ্কার করা না হতো তবে কি হতো ভাবা যায়? কত শিশু অকালে মারা যেত। আমি তো বললামই, পেরিউইলকল আসলে একটি দুর্লভ প্রজাতির আবিষ্কার। তা কিভাবে বুঝবেন আপনি? সেই পরিসংখ্যান আপনি দিলেন, যে স্যাটেলাইটের ফটোগ্রাফির কথা বললেন, তার সবই কিন্তু তথ্য নির্ভর। কিন্তু এই তথ্য কি আপনাদের কাছে নেই? প্রত্যেক প্রজাতির গাছেই রোগ সারানোর কিছু উপাদান থাকে। প্রত্যেক প্রজাতি অপরিসীম মূল্যবান। বনের যেসব জায়গায় এসব গবেষণা করা হয়নি, সেসব জায়গায় ডিফরেস্ট্রেশনের কারণে কখনো কোনো ঔষধি গাছ ধ্বংস হয়ে যাচ্ছে, তা কে বলতে পারে? কোন দুর্লভ গাছ
এইডসের প্রতিষেধক ধারণ করছে, কোনোটা ধারণ করেছে ডায়াবেটিক্সের, হাজারো রকমের ক্যান্সার বা যা মানব জাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে সেই ক্যান্সারের, কিংবা কোনো গাছের কারণে নতুন করে জন্মাতে পারে অঙ্গ প্রত্যঙ্গ, যোগ করলো কেলি। ফ্রুকুচকে আগুনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল রিচার্ড জেন। কে বলতে পারে এটা? আমিও ঠিক এটাই বলতে চাচ্ছি, থামলো নাথান। ফ্র্যাঙ্ক এগিয়ে এলো। তাকে দেখে মনে হচ্ছে বাগযুদ্ধে ক্যাম্প ফায়ারের আশেপাশে যে গরম হয়ে উঠেছে সে বিষয়ে কোন ধারণাই নেই তার। আপনি তো দেখছি মাছ পুড়িয়ে ফেলছেন, বলল সে। কালো ধোয়া উঠতে থাকা ফ্রাইং প্যানটির দিকে ইঙ্গিত করলো। বুঝতে পেরে সাথে সাথে প্যানটা আগুনের ওপর থেকে সরিয়ে ফেললো ম্যানুয়েল। একটু হেসে তাকালো ফ্র্যাঙ্কের দিকে। থ্যাঙ্কস ওব্রেইন, আপনি তো বেশ সজাগ। ভুলেই গেছিলাম ওগুলো চুলার ওপর। আপনি না দেখলে তো রাতের খাবার 12টা বেজে যেত। কেলিকে ইশারা করলো ফ্রাঙ্ক। স্যাটেলাইটের সাথে ল্যাপটপের কানেকশন দেওয়া প্রায় শেষ। ঘড়ি দেখল সে। ঘন্টা খানেকের ভেতরে স্টেটসের সাথে যোগাযোগ করতে পারব। দারুণ। কেলি এক নজর দেখে নিল অনিল পাস্তারনায়েক ছোট স্যাটেলাইটের ডিশ অ্যান্টেনা আর ল্যাপটপের চারপাশে ছুটাছুটিতে ব্যস্ত। সম্ভবত জেরাল্ড ক্লার্কের ময়নাতদন্তের রিপোর্ট থেকে কিছু পাওয়া যাবে, হয়তো এমন কিছু যা আমাদের কাজে আসবে। নাথান শুনল চুপচাপ, কিছুটা অন্যমনস্ক, হয়তো আগুনের দিকে তাকিয়ে আছে। এই কারণেই কিন্তু কেমন যেন পরাবাস্তব এক আতঙ্ক আচ্ছন্ন করলো তার ভেতরটা। তার অবচেতন মনে বলে উঠল, হয়তো লোকটার মৃতদেহ ইয়ানোমোমো সামানের কথা মতো পুড়িয়ে ফেলা উচিত ছিল, রিচার্ড জেন যেমনটা বলেছে। অধ্যায় 5, স্টেম সেল রিসার্চ। অগস্ট 7, বিকেল 5:32, ইনস্টার ইনস্টিটিউট, ল্যাংলে, ভার্জিনিয়া। লরেন ওব্রেইন তার মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে ছুঁয়ে আছে। এমন সময় কলটা এলো মর্গ থেকে। ধ্যাত! কাজে বাধে পড়ায় বিরক্ত হলো সে। কপালে লাগানো রিডিং গ্লাসটা নাকের ডগায় নামিয়ে আনতে আনতে সোজা হয়ে দাঁড়ালো। তারপর অন করলো স্পিকার। হিস্টোলজি থেকে বলছি, বলল সে। ডক্টর ওব্রেইন, আমার মনে হয় এখানে একবার আসা দরকার আপনার। কণ্ঠটা স্ট্যানলি হিবার্টের, জন হপকিন্স হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্যাথোলজিস্ট এবং এমইডি এর সহকারী। জেরাল্ড ক্লার্কের ময়নাতদন্তের কাজে পরামর্শ দেওয়ার জন্য আনা হয়েছে তাকে। আমি কিছু ব্যস্ত হয়ে রয়েছি টিস্যু স্যাম্পল নিয়ে। এইমাত্র ওগুলোকে রিভিউ করতে শুরু করেছি। মুখের ক্ষতস্থান নিয়ে কাজ করছো, ঠিক? শ্বাস ফেলল লরেন। তোমার অনুমান ঠিক আছে। স্কুয়েইয়াম টিস্যু ক্যান্সার। উচ্চ মাত্রায় কোষ বিভাজন হওয়ায় ছড়িয়েছে চরম মাত্রায়। আমি এটাকে টাইপ 1 শ্রেণীতেই ফেলব। আমার দেখা সবচেয়ে খারাপ ম্যালিগন্যান্সিগুলোর একটি। তাহলে লোকটার জিহ্বা কাটা হয়নি, ক্যান্সারে খেয়ে নিয়েছে। ভয়ের একটি কম্পন সারা শরীরে ছড়িয়ে পড়লেও দৃঢ়তার সাথে তা চেপে রাখল লরেন। তার পেশার সাথে এমন আচরণ যায় না। মৃত লোকটি সারা মুখে টিউমারে ভরা। জিহ্বাটা ছোট একটা নরম রক্তের পিণ্ডের চেয়ে বেশি বড় হবে না। কার্সিনোমা ক্যান্সার খেয়ে নিয়েছে পুরোটা। রোগের উপস্থিতি শুধুমাত্র তার মুখের ভেতরেই নয়। পোস্টমর্টমের সময় তার সারা শরীরে প্রাথমিক পর্যায়ের ক্যান্সার শনাক্ত হয়েছে। ফুসফুস, কিডনি, লিভার, প্লিহা, প্যানক্রিয়াস সবকিছুই ক্যান্সারে ছেয়ে গেছে। হিস্টোলজি ল্যাবের জন্য প্রস্তুত করে রাখা সারি সারি স্লাইডগুলোর দিকে তাকালো লরেন। প্রত্যেকটা স্লাইডে রয়েছে বিভিন্ন রকমের টিউমারের অংশবিশেষের অথবা অস্থিমজ্জা। মুখের এই বিদঘুটে ক্যান্সারের বয়স কত তা বোঝা গেল? জিজ্ঞেস করল প্যাথোলজিস্ট। নির্দিষ্ট করে বলা কঠিন, তবে আমার মনে হয় 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এটা শুরু হয়েছে। একটা শীষ দেওয়ার মতো শব্দ ভেসে এলো ফোনের অপর প্রান্ত থেকে। ভয়ঙ্কর দ্রুত গতি। এখন পর্যন্ত যতগুলো স্লাইড আমি রিভিউ করেছি তার বেশিরভাগই ওই একই পর্যায়ের, মানে উচ্চ পর্যায়ের ক্যান্সার দেখাচ্ছে। এমন একটা ক্যান্সারও এখন পর্যন্ত পাইনি যেটার বয়স 3 মাসের বেশি। সামনে রাখা কিছু স্লাইডে হাত বোলালো সে। অবশ্য এখনো কিছু স্লাইড দেখা বাকি আছে। টেরাটোমা টিউমারগুলো কি অবস্থা? ওই একই, সবগুলো 1 থেকে 3 মাসের মধ্যে। কিন্তু বাধা দিল ডক্টর হিবার্ট। মাই গড, এর আঁকাগুলো তো কিছুই বুঝতে পারছি না। একই দেহে এত রকম ক্যান্সার আমি জীবনেও দেখিনি, বিশেষ করে এই টেরাটোমাস। ফোনের অপর প্রান্তের মানুষটার উৎকণ্ঠার কারণ বুঝতে পারল লরেন। টেরাটোমা হলো পুঁজ পড়া টিউমার, যেগুলো শরীরের ভ্রূণ কোষের অংশ। আর এই বিরল প্রজাতির আক্রান্ত কোষগুলো শরীরের যে কোনো ধরনের টিস্যু, পেশি, চুল এবং হাড়ের ভেতরে পরিপক্ক হতে পারে।
এসব কোষের টিউমারগুলো সাধারণত নির্দিষ্ট কিছু অঙ্কে যেমন থাইমাস অথবা টেস্টিসের ভেতরে দেখা যায়, কিন্তু জেরাল্ড ক্লার্কের সারা শরীর জুড়েই এগুলো ছেয়ে আছে, যা নিশ্চিতভাবে অন্য কিছু নির্দেশ করে। স্ট্যানলি, এগুলো শুধুমাত্র টেরাটোমাস নয়, এরা টেরাটোরাসিনোমাস। কি বললে? সবগুলোই? মাথা নেড়ে সায় দিল সে। সাথে সাথে বুঝতে পারলো ফোনের অপর প্রান্তে যে আছে সে এটা দেখছে না। ওগুলোর প্রত্যেকটাই টেরাটোমা ক্যান্সার রূপ নিয়ে চরম অবস্থায় পৌঁছালে সেটা টেরাটোকারসিনোমাস। বুনো জাতের এই ক্যান্সার মাংসপেশি, চুল, হাড়, দাঁত এবং স্নায়ুতে শাখা প্রশাখা ছড়ায়। এই ধরনের স্যাম্পল আগে দেখিনি কখনো। লোকটার লিভার, অন্ডকোষ, এমনকি স্নায়ু গ্রন্থিও আক্রান্ত হয়েছে এই ক্যান্সারে। তাহলে তো এটা আমাদের এখানকার ঘটনাকে ভালোই ব্যাখ্যা করতে পারবে, বলল স্ট্যানলি। কি বলছো বুঝলাম না। তোমাকে ফোন দিয়ে তাই তো বললাম এখানে আসার কথা, এখনো চলে এসো। ঠিক আছে, বিরক্তি ভরা একটা নিঃশ্বাস ফেলে বলল সে। আসছি এক্ষুনি। ফোনটা রেখে মাইক্রোস্কোপ টেবিলে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল লরেন। 2 ঘন্টা ধরে টানা কাজ করে ঘাড়ের উপর দ্বিধাদ্বন্দ্বের যে পাহাড় জমেছে তা থেকে মুক্ত পেল সে এখন ভাবল তার স্বামীকে ডাকবে কিনা, কিন্তু পরক্ষণেই মনে পড়ল সে এখন নিশ্চিত সিআইএ এর হেডকোয়ার্টারে ব্যস্ত। তার চেয়ে বরং ফ্রাঙ্ক ও কেলির সাথে স্টেটসের কনফারেন্সের পরই তার সাথে যোগাযোগ করা যায়। ল্যাব পোশাকটা হাতে ঝুলিয়ে লরেন দরজা ঠেলে বাইরে এসে সিঁড়ি ধরে নামতে শুরু করলো। তার গন্তব্য ইনস্টিটিউটের মর্গ। অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কিছু একটা ঘটতে পারে এমন চিন্তা আচ্ছন্ন করলো তাকে। এমার্জেন্সি রুম ক্লিনিশিয়ান হিসেবে সে 10 বছর ধরে কাজ করছে, কিন্তু এখনো পোস্টমর্টেম করার সময় তার ভেতরের অদ্ভুত রকমের ভয়, উদ্বেগ কাজ করে। মর্গের মৃতদেহ, শরীরের কাটা অংশ, হাড় কাটার যন্ত্র, স্টেইনলেস স্টিলের টেবিলে, এসব কিছুর চেয়ে হিস্টোলজির চেম্বার তার কাছে অনেক প্রিয়। তবে আজ নিজের পছন্দের কোনো মূল্যই নেই। নিচের লম্বা হলরুম অতিক্রম করে 2 পাল্লার দরজা দেয়া একটা ঘরের দিকে এগোতে হঠাৎ করে জেরাল্ড ক্লার্কের ঘটনার রহস্যময়তা তার চিন্তাভাবনাকে অন্যদিকে নিয়ে গেল। লোকটা 4 বছর ধরে নিখোঁজ, তারপর একদিন জঙ্গল থেকে বেরিয়ে এলো সাথে নতুন গজানো হাত। অলৌকিক কোনো চিকিৎসা পেয়েছিল সে, কিন্তু অন্যদিকে তার শরীরে কিলবিল করছে টিউমার। ক্যান্সারে ছিন্ন ভিন্ন করেছে পুরো শরীর। যে ক্যান্সারের জন্ম 3 মাসের মধ্যে, তাহলে এই এত অল্প সময়ে ক্যান্সার অতিরিক্ত মাত্রায় ছড়ালো কিভাবে? ওগুলো রূপ নিল ভয়ঙ্কর টেরাটোকারসিনোমাস এ? তার সাথে এটাও প্রশ্ন, এই 4 বছরে কোন জাহান্নামে আটকে ছিল জেরাল্ড ক্লার্ক? মাথাটা ঝাঁকালো সে। এত সব প্রশ্নের উত্তর এত তাড়াতাড়ি আশা করা ঠিক না। তবে আধুনিক বিজ্ঞানের বিশ্বাস আছে তার। একদিকে নিজের গবেষণা, অন্যদিকে মূল ফিল্ড আমাজনে তার সন্তানদের অনুসন্ধান। এই 2 মিলে এই রহস্যময় সমাধান করা সম্ভব হবে হয়তো। দরজা ঠেলে লকার রুমের ভেতরে ঢুকলো লরেন। বিশেষ এক ধরনের কাগজের তৈরি নীল রঙের একজোড়া জুতোর ভেতরে জুতাসহ পা ঢুকালো সে। তারপর একটুখানি ফিক্স ভ্যাপোরাব জেলি নাকের ছিদ্রের নিচে মেখে নিল। লাশের উৎকট গন্ধ ঠেকাতে সাহায্য করে এটা। সবশেষে পড়ল সার্জিক্যাল মাস্ক। প্রস্তুতি শেষে ল্যাবে ঢুকল সে। ভেতরে ঢুকে যা দেখল তার সাথে তুলনা করা যেতে পারে অতিমাত্রায় ভৌতিক কোনো ছবির দৃশ্য। জেরাল্ড ক্লার্কের দেহটা চিরে ফেলে রাখা হয়েছে বায়োলজি ক্লাসের ব্যাঙের মতো। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিছু রাখা হয়েছে লাল কমলা রঙের বিপজ্জনক চিহ্ন দেওয়া কিছু ব্যাগে, আর কিছু রাখা হয়েছে স্টিলের নিক্তির ওপর। সারা ঘর জুড়ে বিভিন্ন রকমের স্যাম্পল ফর্মাল ডিহাইড ও তরল নাইট্রোজেনের ভেতরে চুবিয়ে প্রস্তুত করা হচ্ছে। এই কাজের পরিণতি নিশ্চিতভাবে কল্পনা করতে পারছে লরেন। সে জানে এই স্যাম্পলগুলো প্রস্তুত করে সেগুলো স্লাইডে করে সবগুলো স্লাইড একসাথে হিস্টোলজিতে লরেনের কাছে পাঠানো হবে, ঠিক এভাবেই যেভাবে লরেন তার রিভিউয়ের উপকরণগুলো পেতে চায়। ঘরে ঢুকতেই তীব্র গন্ধ নাকে লাগলো। মেন্থোলেটেড জেলি ভেদ করে, ব্লিচিং পাউডার, রক্ত, নাড়ি ভুড়ি, সাথে মৃতদেহের পচা গ্যাস ওসব গন্ধ তৈরি করছে। সে চেষ্টা করলো যতটা সম্ভব মুখ দিয়ে শ্বাস নেওয়ার,
তার চারপাশে পুরুষ ও মহিলার ছুটোছুটি করছে পুরো ল্যাব জুড়ে। পরনের অ্যাপ্রনগুলো রক্তে মাখামাখি হয়ে একটা ভয়ঙ্কর দৃশ্যের সূচনা করেছে, যেদিকে কারোরই বিন্দুমাত্র খেয়াল নেই। এই অপারেশনে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভয়ঙ্কর এক নৃত্যে একাগ্র চিত্তে মেতে উঠেছে মেডিকেল প্রফেশনালরা। লম্বা গড়নের বেশ পাতলা একজন পুরুষ তাতে হাত নেড়ে স্বাগতম জানালো। লরেন মাথা নেড়ে সায় দিয়ে তার পাশে কাটিয়ে এক মহিলার দিকে এগুলো। মহিলা একটা ট্রে কাত করে ধরে জেরাল্ড ক্লার্কের চকলেটটা ওয়েস্ট ব্যাগে ঢুকাচ্ছে। কি পেলে স্ট্যানলি? তার ওয়ার্ক টেবিলের কাছে পৌঁছে জিজ্ঞেস করলো লরেন। একটা জিনিস দেখিয়ে কথা বলে উঠল ডক্টর হিবার্ট স্ট্যানলি। মুখে মাস্ক লাগানো থাকায় তার কথা আস্তে শোনা গেল। আমি চাই এটা কেটে বের করার আগে তুমি একবার দেখো। সবাই একটা ঢালু টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। টেবিলে জেরাল্ড ক্লার্কের ছিন্ন ভিন্ন শরীরটা রাখা, পিত্তরস, রক্ত আর বিভিন্ন রকমের তরল শরীর থেকে বেয়ে আসছে। ওগুলো টেবিলের ঢালু প্রান্তে রাখা বালিতে গিয়ে পড়ছে। দাঁড়িয়ে থাকা মানুষগুলো হাতের খুব কাছে জেরাল্ড ক্লার্কের মাথা, যেটার উপরের অংশ কেটে ফেলা হয়েছে। তার মস্তিষ্কটা দেখো। রক্তিম মস্তিষ্কের দিকে ঝুঁকে পড়ে বলল স্ট্যানলি। একটা চিমটা দিয়ে প্যাথোলজিস্ট খুব সতর্কভাবে বাইরের পাতলা মিনিনজিল ছিল্লিটার উপরের দিকে সরিয়ে দিল। দেখে মনে হলো যেন একটা পর্দা সরে যাচ্ছে। ছিল্লির ঠিক নিচেই সেরিব্রাল কর্টেক্সের উঁচু ভাঁজের জাইরাসগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। পুরো কর্টেক্স জুড়ে শাখা প্রশাখার মতো ছড়িয়ে আছে গাঢ় রঙের অসংখ্য ধমনী আর শিরা। খুলি থেকে ব্রেনটা আলাদা করতে গিয়ে এটা পেলাম। মস্তিষ্কের ডান ও বাম অর্ধাংশ আলাদা করলো ডক্টর হিবার্ট। আর এই দুই অংশের মাঝে কিছুটা ভেতরের দিকে একটা মাংসপিণ্ড দেখা গেল, আকৃতিতে একটা আখরোটের মতো। দেখে মনে হলো ওটা কর্পাস ক্যালোসাম স্নায়ুগুচ্ছের ঠিক ওপরে বসানো হয়েছে। একটু খেয়াল করলে ওটা থেকে বের হয়ে আসা সাদা স্নায়ুতন্ত্রগুলো দেখা যায়, যেগুলো ওটাকে মস্তিষ্কের দুই অংশের সাথে যুক্ত করেছে। স্ট্যানলি এক নজর লরেনের দিকে তাকাল। এটাও আরেকটা টিরাটোমা কিংবা টেরাটোকার্সিনোমা, যদি না এটাও অন্য টিউমারগুলোর মতো। কিন্তু এদিকে দেখো, এরকমটা এর আগে দেখিনি। আঙ্গুলের সাথে লাগানো চিমটার অগ্রভাগ দিয়ে মাংসপিণ্ডটা স্পর্শ করলো সে। ডিয়ার গড! লরেন লাফিয়ে উঠল যখন দেখল টিউমারটি চিমটার অগ্রভাগ থেকে খানিকটা দূরে সরে গেল। এটা দেখি নড়ছে, অবাক করার মতোই, তাই না? এই কারণে আমি চাইলাম তুমি একবার এটা দেখো। কিছু টেরাটমিক টিউমারের এরকম বৈশিষ্ট্যের কথা পড়েছি আমি। বাইরের থেকে আন্দোলিত করলে তার সাড়া দিতে পারে। এই ধরনের টিউমারের ভেতরে এরকম টিউমার আবার বেশি সুসংবদ্ধ, যেগুলোর মধ্যে হৃৎপিণ্ডের মতো কার্ডিয়াক মাংসপেশি থাকে, যার কারণে স্পন্দন সৃষ্টি করতে পারে, একেবারে হৃৎপিণ্ডের মতোই। নিজের কণ্ঠটা অবশেষে খুঁজে পেল লরেন। কিন্তু জেরাল্ড ক্লার্ক তো 2 সপ্তাহ ধরে মৃত, শ্রাক করল স্ট্যানলি। টিউমারটার অবস্থান বিশেষ বিবেচনা করে আমার মনে হচ্ছে ওটা স্নায়ুকোষে পরিপূর্ণ। এই কোষগুলো বেশ বড় একটা অংশ এখনো কর্মক্ষম, অর্থাৎ উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম, সেটা দুর্বলভাবে হলেও। আমি আশা করি এসব সক্ষমতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওদিকে যেহেতু স্নায়ুগুলো তার রস সারাচ্ছে, সাথে বের হচ্ছে মাংসপেশির ভেতরে জমে থাকা ক্যালসিয়ামও। লরেন বার কয়েক লম্বা করে শ্বাস নিল আর বিচ্ছিন্ন চিন্তাগুলোকে গুছিয়ে নিতে। তার সত্ত্বেও টিউমারটা খুব দ্রুত সাড়া দেওয়ার মতো সুসংবদ্ধ এখনো। নিঃসন্দেহে বেশ ভালোই কর্মক্ষম ওটা। যত দ্রুত সম্ভব ওটা কেটে কয়েকটা স্লাইড তৈরি করবো আমি। সোজা হয়ে দাঁড়ালো স্ট্যানলি। কিন্তু ভাবলাম কেটে ফেলার আগে ওটা কিভাবে কাজ করছে তা নিজে এসে একবার দেখলে ভালো হয়, তাই তোমাকে আসতে বললাম। ধীরে মাথা নেড়ে সায় দিল লরেন। ব্রেনের খোঁজে গেড়ে বসা টিউমারটির ওপর থেকে তার দৃষ্টি সরে গেল মৃতদেহটার হাতের দিকে। হঠাৎ একটা চিন্তা মাথায় এলো তার। আমার মনে হয়, বিড়বিড় করে বলল সে। কি? সারা দেহের এই টিউমারগুলো এবং ব্রেইনের এই বিশেষ টিউমারটি ক্লার্কের গজিয়ে ওঠা হাতের রহস্যের সূত্র হতে পারে। শুরু হয়ে গেল প্যাথোলজিস্টের চোখ দুটো। তোমার মতো করে ভাবছি না আমি। সরাসরি মুখের দিকে তাকালো লরেন। ছিন্ন ভিন্ন মৃতদেহের দিকে তাকিয়ে থাকার চেয়ে ভালো কিছুর দিকে দৃষ্টি দিতে পেরে কিছুটা স্বস্তি পেল সে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা
একটা অনুমান মাত্র। আচ্ছা, এমন কি হতে পারে না লোকটার হাতও একটা কেরাটোমা টিউমার? সেটা যেটা পূর্ণমাত্রায় সক্রিয়, অস্থির মতোই বড় হয়েছে। স্ট্যানলি ভ্রু দুটো উঁচু হয়ে গেল। মনে মানে নিয়ন্ত্রিত ক্যান্সার বৃদ্ধির মতো, অথবা জীবন্ত ও কর্মক্ষম টিউমারের মতো? কেন নয়? আমরা নিজেরাও তো একইভাবে বেড়ে উঠেছি। প্রথমে নিষ্ক্রিয় হওয়া একটি কোষ, তারপর সেটা থেকে দ্রুত অসংখ্য কোষের জন্ম, একসময় গঠন হয়ে যায় আমাদের শরীর। ঠিক ক্যান্সারের মতোই, তবে পার্থক্য হলো শরীরের কোষগুলো বেড়ে ওঠে নিয়ন্ত্রিত ও সঠিক মাত্রায়। আর আমাদের এই স্টেম সেল রিসার্চ সেন্টারের লক্ষ্য তো এই একই, কোষগুলো নিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠার ক্রিয়াকৌশল খুঁজে বের করা, তাই না? কি কারণ একটি স্বাভাবিক কোষ রূপান্তরিত হয় হাড়ের কোষে, হাড়ের কোষে, পেশির কোষে? তারপর ছড়িয়ে রাখা জেরাল্ড ক্লার্কের দেহটার দিকে তাকালো সে। এবার তার চোখে মুখে কোনো ভয় নেই, সেখানে এখন বিস্ময়। এই অপার রহস্যটা সম্ভবত আমরা সমাধান করতে চলেছি। আর যদি এই মেকানিজমটা আবিষ্কার করতে পারি আমরা, এটার আবিষ্কার মানে ক্যান্সারের চিরসমাপ্তি। সেই সঙ্গে পুরো চিকিৎসা ক্ষেত্রেই আমূল পাল্টে যাবে। মাথা ঝাঁকালো স্ট্যানলি, তারপর ঘুরে আবারও ব্যস্ত হয়ে পড়ল তার রক্তাক্ত জগতে। এখন ভালোই ভালোই তোমার ছেলেমেয়েরা অনুসন্ধান কাজে সফল হলেই হয়, সেই প্রার্থনাই করো। লরেন মাথা নেড়ে সায় দিয়ে ঘুরে দাঁড়ালো। পা বাড়াবার আগে হাত ঘড়িতে সময়টা দেখে নিল একবার। ফ্রাঙ্ক ও কেলির সাথে নির্ধারিত কনফারেন্স কলের সময়টা এগিয়ে আসছে দ্রুত। নোটগুলো মিলে নিতে হবে। শেষবারের মতো একবার পেছনে ফিরে তাকালো জেরাল্ড ক্লার্কের দেহাবশেষের দিকে। কিছু একটা আছে জঙ্গলে, ফিসফিসিয়ে বলল। কিন্তু সেটা কি? আগস্ট 7, রাত 8:32, আমাজন জঙ্গল। সবার থেকে কিছুটা দূরে একা এক জায়গায় বসে আছে কেলি। তার মায়ের কাছ থেকে পাওয়া রিপোর্টটা হজম করার চেষ্টা করছে সে প্রাণপণে। তার চারপাশে শব্দে মুখরিত হয়ে আছে পঙ্গপাল ও ব্যাঙের ডাকে, যেন রাতের সঙ্গীতে উন্মত্ত ওরা। আগুন থেকে ঠিকরে আসা আলো এই ঘন আধার ঘেরা জঙ্গল ভেদ করতে পারেনি বেশি দূর পর্যন্ত। বড়জোর কয়েক মিনিট হবে, তারপরে রহস্যের আধার ঢেকে থাকা জঙ্গল। একটু দূরে কয়েকজন রেঞ্জার্স হাঁটু গেড়ে বসে মোশন সেন্সর সিস্টেম স্থাপন করছে। এটাই তাদের নিরাপদ সীমারেখা। লেজার বিট স্থাপন করা হয়েছে মাটি থেকে কয়েক ফিট উপরে, জঙ্গল আর ক্যাম্পের ঠিক মাঝখানটায়। এই গ্রিড বড় কোনো পরভোজী বা হিংস্র প্রাণীকে ধারে কাছে ঘোরাঘুরি করা থেকে দূরে রাখবে, এমনকি ওগুলো দৃষ্টিসীমার ভেতরে আসার আগে থেকে। রেঞ্জার্সদের পরিশ্রমী কাজ চাপিয়ে কেলির দৃষ্টি দূরের ঘন জঙ্গলের দিকে। কি হয়েছিল জেরাল্ড ক্লার্কের এই জঙ্গলে? এমন সময় তার পেছন থেকে একটা কণ্ঠ তাকে প্রায় চমকে দিয়ে বলে উঠল, খবরটা আসলেই ভয়ঙ্কর। কেলি পেছন ফিরতেই দেখল প্রফেসর কাউরি দাঁড়িয়ে আছে। কতক্ষণ ধরে সে এখানে বনের মাঝে নিশ্চুপভাবে চলাফেরা করার সহজাত ক্ষমতাটা এই সামান যে এখনো হারায়নি তা বেশ বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু তোতলালো সে। খুবই বিরক্তিকর খবর। মুখ থেকে পাইপটা হাতে নিয়ে তাতে কিছু তামাক ভরল কাউরি, তারপর খুব আকর্ষণীয় ভঙ্গিতে আগুন জ্বালালো তাতে। তোমার মায়ের বিশ্বাস এই ক্যান্সারগুলো এবং নতুন জন্মানো হাতটার মধ্যে কিছু পার্থক্য আছে? এটা খুবই কৌতুক উদ্দীপক, আর সম্ভবত এটার বেশ ভালো রকম ভিত্তিও আছে। যেমন নাকের ডগায় একটু চুলকে চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে নিল কেলি। স্টেটস থেকে এখানে আসার আগে এই রিজেনারেশন নিয়ে কিছু পড়াশোনা করেছিলাম আমি। খুঁজে খুঁজে এই বিষয়ের উপর কিছু লেখালেখি সংগ্রহ করেছিলাম। ভেবেছিলাম আমাজনে এটা খুব কাজে আসবে। বেশ ভালো, কিন্তু ব্যাপারটা যখন জঙ্গল নিয়ে, তখন জ্ঞান এবং প্রস্তুতি মানে জীবন আর মৃত্যুর মাঝের পার্থক্য ছাড়া আর কিছুই নয়। মাথা নেড়ে সায় দিল কেলি। তার চিন্তাগুলো এখনই একই সুতায় বাঁধতে চেষ্টা করছে সে। তাতে কিছুটা সন্তুষ্টও। সে নিজের ভাবনাগুলোকে জোরে সোরে সাহসিকতার সাথে কারোর সামনে প্রকাশ করতে পারছে। এই গবেষণা চলাকালীন সময়ে আমি বেশ মজার একটি প্রবন্ধ হাতে পাই। ওটা প্রকাশিত হয়েছিল ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স মুখপত্র প্রসিডিংস এ। ওখান থেকে জানতে পারি 1999 সালে ফিলাডেলফিয়ার একদল গবেষক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ায় কিছু ইঁদুর নিয়ে গবেষণা করেছিল। গবেষণাটি ছিল বিভিন্ন ধরনের ধমনী টিস্যু শক্তি বৃদ্ধি এবং এইডসের ওপর।
কিন্তু ওইসব রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া ইঁদুরগুলো নিয়ে কাজ শুরু করতে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে। কাভির একটি ভ্রু উঁচু হয়ে গেল। কি সেটা? গবেষকেরা ইঁদুরগুলোর কানে ছোট ছোট ছিদ্র করেছিল পরীক্ষার প্রাণীগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য। পরে তারা আবিষ্কার করে ছিদ্রগুলো খুব দ্রুতই সেরে গেছে, কোনো রকম ক্ষতস্থানেরও নেই, কোনো দাগও নেই। শুধু যে দাগগুলো মুছে গেছে তা নয়, সেখানে পুনরায় জন্ম নিয়েছে কার্টিলেজ, রক্তনালী, ত্বক, এমনকি স্নায়ুকোষ। এই বিস্ময়কর তথ্যটি হজম করার জন্য একটু সময় নিল কেলি। তারপর আবার শুরু করল সে। এই আবিষ্কারের পর দলের প্রধান গবেষক ডক্টর এলেন হেবার কাটস আরো কিছু পরীক্ষা নিরীক্ষা চালালেন ওগুলোর ওপর। তিনি কয়েকটা লেজ কেটে দিলেন, সেখানে আবারও লেজ গজালো। এরপর তিনি অপটিক নার্ভ কেটে নিলেন, সেটাও সেরে উঠল। এমনকি স্পাইনাল কর্ডের একটা অংশ কেটে নেওয়ার পরও দেখা গেল মাত্র 1 মাসের মধ্যেই সেটা পূরণ হয়ে গেছে। এর আগে এরকম অপ্রত্যাশিত রিজেনারেশন আর কোনো স্তন্যপায়ের মধ্যে দেখা যায়নি। মুখ থেকে পাইপটা সরিয়ে ফেললো কাউরি। কি কারণে এমন হয়? মাথা ছাকালো কেলি। সেরে ওঠা ওই ইঁদুরগুলোর সাথে সাধারণ ইঁদুরের পার্থক্য একটাই, তাদের নষ্ট হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ব্যবস্থা। এর তাৎপর্য কি? আনন্দের হাসি চেপে রাখলো কেলি। সে চাইছে ব্যাপারটা আরো উষ্ণতা ছড়াক, বিশেষ করে শ্রোতা যেখানে শোনার জন্য এমন উন্মুখ হয়ে উঠেছে। প্রাণীদের ওপর গবেষণায় এটা প্রমাণিত হয়েছে বেশ কিছু প্রাণী, যেমন স্টারফিশ, বিভিন্ন রকম উভচর এবং সরীসৃপেরা এক বিশেষ ধরনের ক্ষমতা ধারণ করে, যার ফলে তারা তাদের হারানো বস্তি আবার জন্ম দিতে পারে। আমরা ভালো করেই জানি ওইসব প্রাণীর রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রাথমিকভাবে খুব ভালো পর্যায়ে থাকে। তাই ডক্টর হেবার কাটস ব্যাপারটা নিয়ে আরো একটু গবেষণা করে একটা তত্ত্ব খাড়া করলেন। তিনি অনুধাবন করলেন অনেক আগে, মানে সৃষ্টির শুরুর দিকে, দীর্ঘ বিবর্তনের পথে একটা বিশেষ ক্ষমতা অর্জনের জন্য স্তন্যপায়ীদের একটা বাঁক নিতে হয়েছিল, বিনিময়ে বিসর্জন দিতে হয়েছিল অনেক মূল্যবান সক্ষমতাকে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা অর্জন করতে গিয়ে আমাদের ত্যাগ করতে হয় শরীরের বিভিন্ন অঙ্গের পুনর্জন্মের ক্ষমতা। আপনি দেখুন, আমাদের জটিল রোগ প্রতিরোধ ক্ষমতাটি এমনভাবে ডিজাইন করা যে শরীরের অপ্রয়োজনীয় বা অস্বাভাবিক কোষ বৃদ্ধিকে এই প্রতিরোধ ব্যবস্থা দূর করে। যেমন ক্যান্সার ব্যাপারটা আমাদের জন্য ভালো নিঃসন্দেহে, কিন্তু এমন গুণ সম্পন্ন প্রতিরোধ ব্যবস্থাই কিন্তু অন্যদিকে বাধা হয়ে দাঁড়ায় নতুন করে কোনো অঙ্গ জন্ম নেওয়ার ক্ষেত্রে, যেমনটা বাধা হয়ে দাঁড়ায় ক্যান্সারের ক্ষেত্রেও। কারো শরীরে নতুন কোনো অস্থি বা অঙ্গ জন্ম নেওয়ার অতি প্রাথমিক ও দুর্বল পর্যায়ে ওটা বাধার সম্মুখীন হয় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কারণে। এই কোষ জন্মাণুকে অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত মনে করে এই সিস্টেম তা দূর করে দেয়। তাহলে এই জটিল প্রক্রিয়া প্রতিরক্ষা ব্যবস্থা একই সাথে আমাদের বাঁচায় আবার ভোগায়। ভ্রু কুঁচকে ফেললো কেলি। তার চিন্তা ভাবনা আরো কেন্দ্রীভূত হলো এখন। যদি না কেউ এই প্রতিরোধ ব্যবস্থা নিরাপদভাবে নিষ্ক্রিয় করে দেয়, ঠিক ইঁদুরগুলোর বেলায় যেমন হয়েছিল, অথবা যেমনটা হয়েছিল জেরাল্ড ক্লার্কের বেলায়। কেলির দিকে স্থিরভাবে চোখ রাখলো কাউরি। তাহলে তুমি বলছো যে কোনো কারণে জেরাল্ডের ইমিউন সিস্টেম বন্ধ বা নষ্ট হয়ে করে দেওয়া হয়েছিল, যে কারণে তার নতুন করে হাত গজিয়েছে, কিন্তু এই ব্যাপারটা আবার তার সারা শরীরে রাজত্ব করা ক্যান্সারের জন্য দায়ী হতে পারে। তবে মূল ব্যাপারটা এর থেকেও আরো জটিল। কিভাবে এটা হলো? কি তার ক্রিয়া কৌশল? কেন সব ক্যান্সারগুলো হঠাৎ করে এভাবে আক্রমণ করবে? মাথা ছাকালো সে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা তা হলো, কি এমন এই জিনিস যার কারণে এত কিছু হলো? গভীর জঙ্গলের দিকে তাকিয়ে মাথা নাড়ল কাউরি। যদি এমন কিছুর অস্তিত্ব থেকে থাকে, তবে তার খোঁজও পাওয়া যায় এখানে। বর্তমানে সব রকমের ক্যান্সারের ঔষধের 3/4 আসে রেইন ফরেস্ট গাছগাছড়া থেকে। তাহলে এমন গাছ পাওয়া কি খুবই অসম্ভব যেটা সারিয়ে না তুলে বরং ক্যান্সারের জন্ম দেয়? কার্সিনোজেন? হ্যাঁ, তবে সাথে সুবিধাজনক পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে হবে, যেমন অঙ্গের পুনর্জন্ম হওয়া। এটা অবাস্তব মনে হচ্ছে, কিন্তু জেরাল্ড ক্লার্কের অবস্থা বিবেচনা করলে যে কোনো কিছুই সম্ভব। আমার অনুরোধ, পরবর্তী কয়েকদিন ধরে এমইইউ এর এই গবেষণা জেরাল্ড ক্লার্কের ইমিউন সিস্টেম নিয়ে ঘাটাঘাটি করবে, তার ক্যান্সারগুলো পরীক্ষা নিরীক্ষা করবে আরো নিবিড়ভাবে। হয়তো তারা কিছু খুঁজে পাবে। মুখ দিয়ে ধোয়া ছাড়লো কাউরি।
চূড়ান্ত ফলাফল যাই আসুক না কেন সেটা ল্যাব থেকে আসবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে কোথা থেকে আসবে? কোনো উত্তর দেওয়ার পরিবর্তে জ্বলন্ত তামাক ভরা পাইপটা দিয়ে অন্ধকার জঙ্গলের দিকে ইঙ্গিত করল কাউরি। কয়েক ঘন্টা পর জঙ্গলের আরো গভীরে ক্যাম্পফায়ারের আলো সীমানা বাইরে একটি নগ্ন অবয়ব নিঃশব্দে সামনের দিকে কুঁচো হয়ে হাঁটতে লাগলো গাঢ় অন্ধকারের দেয়াল ভেদ করে। তার হালকা পাতলা শরীরটা রং করা, মেহনু ফল এবং ছাই মেশানো সেই রং তাকে দিয়েছে নীল কালো রঙের জটিল এক বর্ণ, রূপান্তরিত করেছে জীবন্ত এক ছায়ায়। অন্ধকার নামতে ওই আগন্তুকদের ওপর চোখ রেখে আসছে। জঙ্গল তাকে শিখিয়েছে কিভাবে ধৈর্য ধরতে হয়। অনুসন্ধানী স্বভাবের টেসারি ঋণ গোত্রের সবাই জানে সফলতা দুই পদক্ষেপের মাঝে নীরবতার উপর যতটা নির্ভর করে তার থেকে অনেক কম নির্ভর করে ছুটে চলার মধ্যে। সারা রাত জুড়ে তার উপর আরোপিত দায়িত্ব সে পালন করেছে। আধারে ডুবন্ত এক প্রহরী হয়ে চোখ রেখেছে ক্যাম্পের ওপর। ঘুরে ঘুরে দীর্ঘকায় মানুষগুলোকে দেখছে সে। তাদের কাছ থেকে আসা বিদেশি গন্ধের সাথে পরিচিত হয়েছে। তাদের ভাষা অদ্ভুত লেগেছে তার কাছে, যেমনটি লেগেছে তাদের পোশাক আশাক। এখনো সে দেখে খুঁজছে স্মৃতিতে রাখা মতো কিছু। শেখার চেষ্টা করছে তার নতুন শত্রুদের ব্যাপারে। মানুষটা চার পেয়ে জন্তুর মতো বসে আছে কাদার ওপর হাত উপর করে দিয়ে। একটা ঝিঝি পোকা তার ভর দিয়ে রাখা হাতের পাঞ্চার উপরে বসে পড়ল। ডেকে চলেছে স্বভাব সুলভ সুরে। লোকটার দৃষ্টি ক্যাম্পের দিকে নিবদ্ধ থাকলেও পোকাটাকেও চোখাচোখি রাখছে। সকাল হবে হবে করবে, আর অপেক্ষা করতে চাইল না সে। যা বোঝার বুঝে ফেলেছে। নিঃশব্দে উঠে দাঁড়ালো। তারপর ছোটা শুরু করলো দ্রুত গতিতে। তার দ্রুততা এবং নিঃশব্দতা এমন পর্যায়ে যে ঝিঝি পোকা তখনও তার দৃঢ় হাতের উল্টো পিঠে লেগে আছে। রাতের শেষ গান গেয়ে চলেছে এখনো। সে তার হাতটা ঠোঁট পর্যন্ত উঁচু করে ফু দিয়ে ঝিঝি পোকাটাকে উড়িয়ে দিল। শেষবারের মতো ক্যাম্পটাকে দেখে নিল সে। তারপর হারিয়ে গেল জঙ্গলে। সে দৌড়াবে, কিন্তু একটাও পাতাও নড়বে না, এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাকে। কেউ জানতেও পারবে না তার আগমনের কথা। তবে এই অন্ধকারের মানুষটা ঠিকই জানে কি তার চূড়ান্ত দায়িত্ব। মৃত্যু সবার কাছেই আসবে, শুধু বেছে নেওয়া ব্যক্তিটি ছাড়া। অধ্যায় 6। অ্যামাজন ফ্যাক্টর, আগস্ট 11, বিকেল 3:12। আমাজন জঙ্গল। ট্রিগারের ওপর আঙ্গুল রেখে শটগানটার সামনের দিকে তাক করে আছে নাথান। কুমিরটা বড়জোর 20 ফিট দূর হতে পারে। কৃষ্ণকায় বেলানো সুকুস গোত্রে বিশাল একটি নমুনা। কালো রঙের এই কুমির সকল দৈত্যাকার কুমিরের রাজা। আমাজন নদীর সবচেয়ে ভয়ঙ্কর পরভোজী। নদী পাড়ের কাদায় ভরপুর রোদ হচ্ছে। কাদা লেগে থাকার কারণে বর্ম সদৃশ গায়ের কালো আঁশটেগুলো বেশি আলো প্রতিফলিত করছে না। চোয়াল দুটো একটু হাঁ করা। হলদে রঙের তীক্ষ্ণ দাঁতগুলো নাথানের গোটা তালুর চেয়েও বড় হবে। তাদের গর্তগুলো দেখা যাচ্ছে স্পষ্ট। ভোলানো চোখ দুটো যেন শীতল কৃষ্ণ গহ্বর। সেখানে উকি দিচ্ছে মৃত্যু। নিশ্চল এই দৈত্যটা দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না 3টি নৌকা ওর কাছে ঘেঁষে যাচ্ছে। আক্রমণ করবে নাকি আমাদের? নাথানের পেছন থেকে ফিসফিসিয়ে বলল কেলি। পেছনে না তাকে কাঁধ তুলল নাথান। ওদের ভাবসাব আগে থেকে বোঝা যায় না, তবে আমার ওকে না ঘাটালে ও কিছুই করবে না। নাথান কুঁজো হয়ে ফোলানো নৌকাটার সামনের দিকে এগিয়ে গেল। তার নৌকায় ও ব্রেইন সহোদরের সাথে আরও আছে রিচার্ড জেন আর আনা ফাং। একজন মাত্র রেঞ্জার কর্পোরাল ওকামোটো ছোট্ট নৌকাটা চালাচ্ছে একেবারে পেছনে বসে। গাট্টা গোট্টা এশিয়ান কর্পোরাল বিরতিহীনভাবে শীষ দেওয়ার অভ্যাস করে ফেলেছে। এই 4 দিন ধরে এটা শুনতে শুনতে এখন অত্যাচার বলেই মনে হচ্ছে সবার কাছে। কিন্তু নদী পাড়ে বিশ্রাম নেওয়া এই কালো কুমিরটা অন্তত তার এই তাল লয়হীন সুরের প্রতিক্রিয়া জানালো কাদার ভেতরে হাত পা নেড়ে প্যাচ প্যাচ শব্দ করে। সবচেয়ে সামনের নৌকাটা খুব ধীরে কুমিরটাকে অতিক্রম করলো, যতটা সম্ভব নদীর অপর পাশ ঘেঁষে। নৌকাটার ডান পাশে অনেকগুলো M16 রাইফেল, সবগুলোই তাক করা হলো কুমিরটার দিকে। প্রত্যেক নৌকায় 6 জন করে আছে। সবচেয়ে সামনের নৌকায় আছে 3 জন রেঞ্জার আর 3 জন সিভিলিয়ান। প্রফেসর কাউভি
অলিন পাস্তারনায়েক এবং ম্যানুয়েল অ্যাজভেদো। ম্যানু তার পোষা জানোয়ারটা নিয়ে নৌকার মাঝ বরাবর হাত পা ছড়িয়ে বসে আছে। টরটর এর আগেও নৌকায় চড়েছে। মনে হয় ভ্রমণটা বেশ ভালোই উপভোগ করছে সে। লেজ নাড়াচ্ছে অলস ভঙ্গিতে, শব্দ পেলেই কান দুটো খাড়া করে ফেলছে, চোখ দুটো আধ খোলা। দেখে বোঝা যায় ঘুম পাচ্ছে ওর। সবচেয়ে পেছনের নৌকায় আছে ক্যাপ্টেন, ওয়াক্সম্যান সহ বাকি 6 জন রেঞ্জার। শালার কুমিরটাকে তো ওদের গুলি করা উচিত, বলল ফ্রাঙ্ক। নাথান শীতল দৃষ্টি হেনে বলল, এটা বিপদাপন্ন প্রজাতি। গত শতকে এগুলো বিপুল পরিমাণে অবৈধ শিকারী দ্বারা শিকার করা হয়, এমনভাবে শিকার করা হয় যে প্রায় বিলুপ্তর মুখে পড়েছিল ওরা। সম্প্রতি তাদের সংখ্যা কিছুটা বেড়েছে, কিন্তু এই ভালো খবরটাই আনন্দিত হতে পারছি না, দুঃখিত, বিড়বিড় করে বলল ফ্রাঙ্ক। তার চারপাশে পানির দিকে তাকালো, তারপর মাথায় লাগানো বেসবল ক্যাপটা টেনে একটু নিচে নামিয়ে দিল। মনে হয় যেন ক্যাপের পেছনে লুকাতে চাইছে সে। কই, কেইমানরা প্রতি বছর শত শত মানুষ মারে। মাথা নিচু করে খানিকটা সামনে ঝুঁকে আস্তে করে বলল জ্যান। নৌকা ডুবিয়ে দেয়, ইচ্ছা করে যে কোনো কিছুই আক্রমণ করে। খবর পেয়েছিলাম একটা ব্ল্যাক কেইম্যান মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ওটার পেট কেটে নৌকার দুটো মোটর ইঞ্জিন বের করা হয়েছিল। ভাবা যায় পুরো দুটো মোটর গিলে নিয়েছে। ওব্রেনের সাথে আমিও একমত। তাই বলছিলাম, ঠিক জায়গা মতো যদি কয়েকটা গুলি করা যায়। এরই মধ্যে সামনের নৌকাটা কুমিরের রোদ পাহানো সীমানা পার হয়ে গেছে। এবার নাথানদের পালা। ধীরে ধীরে ঘোলা পানির স্রোত বেয়ে দৈত্যটা পার হতেই গর্জে উঠল তাদের নৌকার মোটর। চমৎকার, বলল নাথান। কুমিরটার দিকে তাকালো সে। ওটার অবস্থান 30 মিটারের বেশি দূরে হবে না। দেখতে বেশ ভয়ঙ্কর। ওটা মনে হয় যেন অন্য কোনো হিংস্র জগতে। এটা তো বিচ্ছিরি রকমের সুন্দর। এটা পুরুষ, তাই না? কৌতূহলপূর্ণ চোখে জিজ্ঞাসা করলো আনাফন। আষ্টেগুলোর সরু প্রান্ত, তার নাক দেখে তো সেরকমই মনে হচ্ছে। কে শব্দ করে উঠল। ওটা তো নড়ছে, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল সে। খুব দ্রুত নৌকার অপর প্রান্তে গিয়ে বসল। রিচার্ড যেন অনুসরণ করলো তাকে। শক্ত খোলসে ঢাকা মাথাটা আস্তে করে উপরে তুলল দৈত্যটা। তারপর নাথানদের নৌকাটা দেখতে লাগলো। ঘুম ভাঙছে ওটা, বলল ফ্রাঙ্ক। এটা মোটেও ঘুমিয়েছিল না। নৌকাটা আরেকটু নিরাপদ দূরত্বে যেতেই শুধরে নিল নাথান। আমরা ওটা নিয়ে ঠিক যতটা কৌতূহলী, ওটাও আমাদের নিয়ে ততটাই কৌতূহলী। ওই জিনিসটা মোটেও কৌতূহলী নয়, আমি নিশ্চিত। পুরোপুরি ওটাকে অতিক্রম করে যেতেই খুশি মনে বলল ফ্রাঙ্ক। আসলে ওটা ভাবছে সুযোগ পেলে আমার মাথাটা। দৈত্যকার কুমিরটা হঠাৎ চারপাশে ভর দিয়ে উঠে দাঁড়ালো। সাথে সাথে দ্রুত গতিতে কয়েক পা সামনে এগিয়ে ঝাঁপ দিল নদীর খোলা পানিতে। মুহূর্তেই নদী বাদামি জল উধাও হয়ে গেল। কিছু গুলি ছুড়ল রেঞ্জার নৌকা থেকে, কিন্তু কুমির হঠাৎ এমন চলতে শুরু করায় ও ক্ষিপ্রতার কারণে সবাই হতবাক হয়ে গেছে। টিকার টিকতে দেরি হয়ে গেছে ততক্ষণে। কিছু বুলেট নদীর পাড়ে কাদায় গিয়ে বাঁধল। থামো, চিৎকার দিয়ে বলল নাথান। ওটা পালিয়ে যাচ্ছে। আত্মরক্ষায় কিছু না থাকায় কেইমানদের ওপর প্রথম প্রতিক্রিয়া হলো ওরা অপরিচিত পরিস্থিতি থেকে দৌড়ে পালাতে চায়, তবে যদি না কেউ ওদের খেপিয়ে তোলে। রডনি গ্রেভস নামের এক কালো কর্পোরাল রেঞ্জার বেশ খানিকটা এগিয়ে গেল পানিতে, খুঁজছে কিছু, তার বন্দুক তাক করে। আমি দেখছি না। ব্যাপারটা খুব দ্রুত। একেবারে পেছনের নৌকাটা শূন্যে লাফিয়ে উঠল প্রায় 3 ফিটের উপর। নাথান এক ঝলক কুমিরটির পুরো এবড়ো থেবড়ো লেজ দেখতে পেল। দাঁড়িয়ে থাকা রেঞ্জারের মাথার নিচের দিক দিয়ে পানি পড়ে গেল। ক্যাপ্টেন ওয়াক্সম্যান হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল নৌকার ইঞ্জিনের দিকে। গ্রেভস! পড়ে যাওয়া কর্পোরাল হঠাৎ পানির ভেতর থেকে মাথা তুলল। নৌকাগুলো থেকে মাত্র 10 মিটার দূরে সে। মাথার হ্যাটটা ভেসে গেলেও তার অস্ত্রটা বেহাত হয়নি। সে স্রোতের উল্টোর দিকে থাকায় বেশ জোরে জোরে পা দিয়ে মাটি আঘাত করে সাঁতরাতে নৌকার কাছে পৌঁছাতে চাইল। তার ঠিক পেছনে সাবমেরিনে ভেসে ওঠার মতো করে কুমিরটার মাথাটা পানির ওপরে জেগে উঠল। ওর চোখ দেখে মনে হচ্ছে দুটো পেরিস্কোপ। রেঞ্জার্সরা সবাই দ্রুত নিজের অস্ত্র হাতে নিয়ে গুলি করতে উদ্যত হলো, কিন্তু গুলি ছোড়ার আগে কেইমানটা আবার ডুব দিল পানিতে।
নাথান এক মুহূর্ত কল্পনা করে নিল কুমিরটার কথা। পুরো লেজ নেড়ে সামনের দিকে আগাতে থাকবে, ওটা খুঁজতে থাকবে পা দিয়ে মাটিতে আঘাত করতে থাকা একজন মানুষকে। থ্যাত বলল সে, তারপর গলার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল, কর্পোরাল গ্রেভস, নড়বেন না, লাথি দেবেন না। তার কথা কর্পোরাল কান পর্যন্ত পৌঁছালো না। এরই মধ্যে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। সবাই তাকে তাড়াতাড়ি করতে বলছে। ভয়ের কারণে পা দুটো আরো দ্রুত নাড়াতে থাকলো সে। ক্যাপ্টেন ওয়াক্সম্যান নৌকাটা একটু পেছন নিতে থাকলো, ভীতু সন্ত্রস্ত সাঁতারুকে তোলার জন্য। আবারও চিৎকার করে উঠল নাথান, সাঁতার দেবেন না। এবারও ব্যর্থ হলো তার চিৎকার। অবশেষে সে যা করার দ্রুত সিদ্ধান্ত নিল। আর এটা করার জন্য প্রচুর প্রয়োজন সাহসের, কিন্তু তার নিজের ভেতরে সাহসের পরিবর্তে জেগে উঠেছে হতাশা। সে দ্রুত শটগানটা পাশে ছুড়ে দিয়ে ঝাঁপ দিল পানিতে। দক্ষ সাঁতারের মতো সাঁতরাতে থাকলো, চোখ দুটো খোলা, কিন্তু অন্ধকারের মতো ঘোলা পানির কারণে কয়েক ফিট দূরের জিনিসও দেখা যাচ্ছে না। মাটিতে সজোরে একটা ধাক্কা দিয়ে হাত দুটো সামনে নিয়ে এলো সে। তারপর পানির স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়ে এগোতে লাগলো। টের পেল শেষের নৌকাটা তাকে পাশ কাটিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে। একটুখানি জেগে উঠতেই তার থেকে কয়েক মিটারের দূরে রড্রি গ্রেভস দেখতে পেল সে। কর্পোরাল গ্রেভস, লাথি মারা বন্ধ করুন, না হলে আপনি কিন্তু মরবেন। নাথান নিজের হাত পা নাড়ছে না, চিত হয়ে অর্ধ নিমজ্জিত অবস্থায় ভেসে রেঞ্জার্সের দিকে এগোচ্ছে। কর্পোরাল নাথানের দিকে ঘুরতে তার চোখ দুটো প্রশস্ত হয়ে গেল। তীব্র আতঙ্ক গ্রাস করল তাকে। হায় ঈশ্বর, চিৎকার করে উঠল সে রুদ্ধশ্বাসে। পা টিপে মাটিতে আঘাত করতে থাকল আগের চেয়েও দ্রুত গতিতে। তার কাছেই নৌকাটি, তার থেকে মাত্র 3 মিটার দূরে। সবাই এর মধ্যে হাত বাড়িয়ে দিয়েছে তাকে তোলার জন্য। নাথান খুব কাছে কিছু একটা উপস্থিতি অনুভব করল, যেটা স্রোতের বিপরীতে চলে গেল। তারপর কর্পোরাল এবং তার মাঝখানে জেগে উঠল ওটা। বিশাল শরীর, ক্ষিপ্র গতি। হায় ঈশ্বর! গ্রেভস, শেষবারের মতো কান্না মিশ্রিত কণ্ঠে চিৎকার দিয়ে বলল সে। আরেকজন রেঞ্জার, পানিতে পড়া রেঞ্জারের ভাই টমাস গ্রেভ, নৌকা থেকে সামনের দিকে ঝুঁকে আছে, তার হাত দুটো প্রসারিত করা ভাইকে তোলার জন্য। পেছন থেকে দুজন রেঞ্জার তার বেল্ট শক্ত করে ধরে আছে, যারা তুলতে গিয়ে সে নিজে পড়ে না যায়। হাত দুটো আরো সামনের দিকে এগিয়ে দিল শরীরের সবটুকু শক্তি দিয়ে। অন্যদিকে তার মুখ পাংশুবর্ণ হয়ে আছে ভয়ে। রডনি আরেকটু এগিয়ে গেল, তার আঙ্গুলগুলো ব্যাকুল হয়ে উঠল ভাইয়ের হাত ধরার জন্য। ঠিক তখনই একটা হাত ধরে ফেলল টমাস। তাকে ধরেছি, চিৎকার দিল সে। হাতের মাংসপেশিগুলো লোহার মতো শক্ত হয়ে উঠল। দুজন সৈন্য তাকে পেছন দিকে টানছে। তার আরেকটা হাত রড্রির ভেজা জ্যাকেটটা ধরে ফেলল। তার ভাইয়ের শরীরের উপরের অংশ নৌকার উপরে এখন। রডনিও আরেকটু জোর খাটালো এবার। পানি থেকে ধীরে নৌকার উপর ভেসে উঠল সে। প্রথমে বুক, তারপর পেট। সে বুকের ভেতরে আটকে থাকা দম ছাড়ল। শালার কুমির! কিন্তু যেই না পা দুটো শূন্যে তুলেছে নৌকার উপরে তোলার জন্য, ঠিক তখনই চোখের পলে কুমিরটা বিষাদ হা করে মুখ দিয়ে পানির উপরে উঠে রড্রির বুট পড়া পা দুটো মুখে পুরে নিল একেবারে উড়ু পর্যন্ত। তারপর চোখের পলকে বিশাল চোয়াল দুটোর মাঝে শিকারকে আটকে নিয়ে পানিতে ফিরে গেল সেটা। বিশাল দৈত্যের সাথে যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হওয়ার আগে রডনিকে ওর ভাইয়ের হাত থেকে একদম ছিঁড়েই নিয়ে গেল কুমিরটা। একটা কান্নার শব্দ ঠোঁটে নিয়ে ডুবে গেল সে। রডনি চলে গেলেও তার শেষ আর্তচিৎকারটা পুরো বন জুড়ে প্রতিফলিত হতে লাগলো। রেঞ্জাররা সবাই হাঁটু গেড়ে বসে জলের দিকে অস্ত্র তাক করে আছে। গুলি ছুড়ল না কেউ, নিশ্চুপ সবাই। গুলি চালালে এলোপাথারিভাবে চালাতে হবে, আর যেটা কুমিরের পরিবর্তে রডনির শরীরেও লাগতে পারে, তার মৃত্যুর কারণ হতে পারে। তাদের অভিব্যক্তি দেখে নাথান বেশ ভালোই বুঝতে পারল রডনি গ্রেভস আর নেই। তারা সবাই দৈত্যকার বিশাল দেহিটাকে দেখছে রাক্ষসের চোয়াল দুটো। নাথানও ভালো করে জানে গুলি না করে রেঞ্জাররা ঠিকই করেছে। কুমিরটা প্রথমে গভীরে নিয়ে যাবে রডনিকে, তারপর পুরোপুরি ডুবে যাওয়ার আগ পর্যন্ত শুধু কামড় বসিয়েই রাখবে। এরপর হয়তো ওকে ছিঁড়ে খাবে, অথবা জলমগ্ন কোনো এলাকায় গাছের শিকড়ের মাঝে সংরক্ষণ করবে পচে যাওয়ার জন্য। তখন ছিঁড়ে খেতে সুবিধা হবে ওটার। পুরো ব্যাপারটা এমনভাবে ঘটলো কারো কিছুই করার থাকলো না। নাথান তখনও পানিতেই ভাসছে, হাত পা স্থির করে দিল। কুমিরটা হয়তো খুশি মনে তার শিকার কিনে ব্যস্ত, কিন্তু এখানে একটা কুমির যেহেতু আছে, সেহেতু আরো পরভোজী বসবাস করাটা অবান্তর নয়।
আর বিশেষ করে এই মুহূর্তে জায়গাটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। রডনির রক্ত নদীতে ছড়িয়ে পড়েছে। নিজের শরীরটাকে আবার স্রোতের ধারায় ভাসাতে থাকলো সে, যতক্ষণ না নৌকা থেকে বাড়িয়ে দেয়া কোনো হাত ধরতে পারলো। কয়েকজন তাকে ধরে টেনে উঠলো নৌকায়। উঠেই তার চোখে পড়ল বিধ্বস্ত মুখে দাঁড়িয়ে থাকা টমাস গ্রেভসের দিকে। কর্পোরাল নিজের দু হাতের দিকে চেয়ে আছে অপলক চোখে, যেন তার ভাইকে ধরে রাখার মতো যথেষ্ট শক্তি না থাকায় নিজের হাত দুটোকেই দোষ দিচ্ছে। আমি খুবই দুঃখিত, কোমল কণ্ঠে বলল নাথান। মুখ তুলে তাকালো লোকটা। তার চোখে চোখ পড়তেই নাথান আবার অবাক হয়ে লক্ষ্য করলো মানুষটার চোখে ক্রোধের আগুন জ্বলছে। তার ভাই চলে গেল, নাথান যে বেঁচে গিয়েছে সেই কারণে ক্ষুব্ধ। একটু অমার্জিতভাবে ঘুরে দাঁড়ালো টম। ইউনিটের আরেকজন ক্যাপ্টেন ওয়াক্সম্যান কথা বলে উঠল। সে ক্ষুব্ধ। ঈশ্বরের দোহাই লাগে, বলো তো কি করতে চাচ্ছিলে তুমি? তুমি কি জানো তুমি একটা মাথা মোটা টাইপের লোক? আরেকটার জন্য তুমিও মরতে বসেছিলে। নাথান মাথার ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়া দিতে লাগলো। চলতি সপ্তাহে এটা নিয়ে 2 বার আমাজন নদীতে ঝাঁপ দিল কাউকে বাঁচানোর জন্য। নিঃসন্দেহে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম, বিড়বিড় করে বলল সে। ক্যাপ্টেন ওয়াক্সম্যানের কণ্ঠের আগুন আর নেই। এরই মধ্যে নাথান নিজের নৌকাটা তার পাশে এসে থেমেছে। একটা নৌকা পার হয়ে নিজেরটায় ফিরে গিয়ে বসে পড়ল তার আগের জায়গায়। সবাই যার যার জায়গায় বসার পর ক্যাপ্টেন ওয়াক্সম্যান হাত নেড়ে আবার যাত্রা শুরু করতে বলল। নাথান শুনতে পেল টম গ্রেভ ওয়াক্সম্যানকে বাধা দিয়ে কিছু বলছে। ক্যাপ্টেন, আমার ভাই, ওর লাশটা। সে আর নেই কর্পোরাল, সে আর নেই। এরপর 3টি নৌকার বহর আবার চলতে শুরু করলো সামনে। অন্য নৌকায় বসে থাকা প্রফেসর কাউরির চোখে চোখ পড়ল নাথানের। দুঃখের সাথে মাথা নাড়ল সে। জঙ্গলে যত সংখ্যক মিলিটারি থাকুক, যত গোলাবারি থাকুক, কোনো কিছুই তোমাকে পুরোপুরি রক্ষা করতে পারবে না। জঙ্গল যদি চায় তাহলে তোমাকে সে নেবে। একেই বলে আমাজন ফ্যাক্টর। বিপুল সবুজের এই অরণ্যে যারাই আসে সবাইকে এই অরণ্যের অনুকম্পা ও পাগলামি দুটোই দেখতে হয়। নাথান তার হাঁটুতে কিছু একটা স্পর্শ অনুভব করতে ঘুরে দেখল কেলি তার পাশে এসে বসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে রইল সে। বেশ বোকার মতোই কাজ করছিলে তুমি, আসলে বোকার মতো। তবে নাথানের দিকে তাকালো মিটি। তুমি যে চেষ্টা করেছো সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। মর্মান্তিক এই ঘটনায় নাথান এতটাই মুষে পড়েছে যে আলতো করে মাথা নেড়ে সায় দেওয়া ছাড়া আর কিছুই বলার শক্তি নেই তার। তবে কেলির কথাগুলো নাথানের ভিতরে জমে থাকা শীতলতাকে উষ্ণ করে দিল। হাঁটুর উপর থেকে হাতটা সরিয়ে নিল সে। দিনের বাকি ভ্রমণটুকু কাটলো নীরবতায়, সবাই চুপ। এমনকি কর্পোরাল পোকামাটোর মুখেও কোনো শীষ নেই। নৌকাটা চালিয়ে গেল চাপচাপ দিগন্তে। সূর্য হেলে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত তাদের ভ্রমণটা এরকম নীরবে রইল, যেন সবাই যতটা পারে নিজেকে রডনির মৃত্যুর থেকে দূরে রাখার প্রাণবন্ত চেষ্টা করে যাচ্ছে। ক্যাম্প তৈরির পরপরই এই নিদারুণ সংবাদটি ওয়াওয়ের বেস স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো। রাতের খাবারে থাকলো মাছ, ভাত আর বড় এক প্লেট গাছালু, যেগুলো ক্যাম্পের পাশে কোনো এক জায়গা থেকে সংগ্রহ করেছে প্রফেসর কাউরি। খাবারের সময়টা তো থমথমে ভাব বিরাজ করলো। একটা বিষয় কিছু আলোচনা হলো, আর সেটা মিষ্টি স্বাদের গাছ আলু নিয়ে। নাথান জিজ্ঞেস করলে, এগুলো কোথা থেকে এসেছে? এত রকমের গাছ একসাথে তো এমন দেখা যায় না। প্রফেসর কাউরি ফিরে এলো, সাথে পাম পাতায় বানানো বেশ মজবুত একটি ব্যাকপ্যাক নিয়ে, যেটা কানায় কানায় বুনো আলুতে ঠাসা। কাউরি গভীর জঙ্গলের দিকে দেখিয়ে মাথা নেড়ে সায় দিল। আমার অনুমান যেখান থেকে এগুলো আনলাম সেটা একটা পুরনো ইন্ডিয়ান বাগান ছিল। কিছু অ্যাভোকাডো এবং ছোট ছোট কয়েকটি আনারস গাছ দেখলাম ওখানে। কেলি সোজা হয়ে বসলো। ইন্ডিয়ান বাগান? গত 4 দিনে একজনের ছায়াও দেখিনি তারা। জেরাল্ড ক্লার্ক যদি তার ব্যবহৃত নৌকাটা কোনো ইয়ানোমোমো গ্রাম থেকে নিয়েও থাকে, তবু নাথানের কাছে তার কোনো সূত্রই নেই সে কোথা থেকে ওটা নিয়েছে। অনেক আগে এটা পরিত্যক্ত হয়েছে। কেলির চোখেও যে আশার আলো ফুটে উঠেছিল তা নিভিয়ে দিয়ে বলল কাউরি, এরকম জায়গায় পুরো আমাজন জুড়ে অনেক আছে, প্রায় সবগুলোই নদীর আশেপাশের অঞ্চলে। এখানকার গোত্রের মানুষেরা, বিশেষ করে ইয়ানোমোমোরা,
যাযাবর গোছের। তারা ঘর বানায়, বাগান করে, 1 বা 2 বছর থাকে, তারপরে চলে যায় অন্যখানে। আমার মনে হয় না এমন একটা বাগানের উপস্থিতি বিশেষ কোনো তাৎপর্য বহন করে। কিন্তু একটা কিন্তু এটা নিজের পক্ষে কিছু একটা তো বটে, বলল কেলি, এখনো চেষ্টা করলে জেগে ওঠা আশাটাকে বাঁচিয়ে রাখতে। কেউ যে এখানে আছে বা ছিল তার কোনো চিহ্ন অন্তত দেখা গেল। আর সেই সাথে চমৎকার এই আলোগুলো। ভাত খেতে খেতে তো প্রায় ক্লান্তই হয়ে গিয়েছিলাম, বলল ফ্রাঙ্ক। হাসল ম্যানুয়েল। জাগুয়ারটার গলায় আঙ্গুল বোলাচ্ছে। বিশাল বড় এক মাগুর মাছ খাওয়ানো হয়েছে ওটাকে, এখন বসে আগুন পোহাচ্ছে। একটু দূরে রেঞ্জার্সের 2য় ক্যাম্পের ফায়ারটা জ্বলছে। সূর্যাস্তের সময় তার ছোট্ট পরিসরে তাদের হারানো কমরেডের জন্য স্মরণসভা করেছে। এখন আবার মন মরা সবাই। 2-1টা কথাবার্তা চলল তাদের মধ্যে, কিন্তু আগের রাতের মতো নয়। গত রাতে রেঞ্জাররা সবাই মিলে হাসি ঠাট্টা আর মজার মজার সব কৌতুক নিয়ে মাতিয়ে রেখেছিল। আজ রাতে তার কিছুই নেই। সবার এখন ঘুমানো দরকার। কেলি উঠে দাঁড়ালো। কালকেও আরেকটা লম্বা দিন কাটাতে হবে আমাদের। সবাই তার কথায় সায় দিয়ে উঠে দাঁড়ালো। কেউ কেউ হাই তুলল, তারপর চলে গেল যার যার হ্যামকে। ল্যাট্রিন থেকে ফিরে নাথান দেখল প্রফেসর কাউবি তার হ্যামকের কাছে দাঁড়িয়ে পাইপ টানছে। প্রফেসর, নাথান বলল। বুঝতে পারল কাউবি তারকে আলাদাভাবে কিছু বলতে চায়। আসো একটু হাঁটি। রেঞ্জাররা মোশন সেন্সার অ্যাক্টিভ করুক ততক্ষণে। সামান তাকে নিয়ে কিছুটা জঙ্গলের ভিতরে চলে গেল। কি হয়েছে? পেছনে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল নাথান। চুপচাপ হাঁটছে কাউবি। বেশ অন্ধকারে গিয়ে তবেই থামল সে। ক্যাম্পের 2 জায়গায় জ্বলতে থাকা আগুন দুটো দেখে মনে হচ্ছে দুটো সবুজ বাতি। পাইপে লম্বা একটা টান দিল কাউবি। এখানে নিয়ে এলে যে। ছোট্ট একটা ফ্ল্যাশলাইট জ্বালালো কাউবি। চারপাশে তাকালো নাথান। বেশ পরিষ্কার কিছুটা জায়গা, শুধু কিছু গাছ ছাড়া সবই কেটে ফেলা হয়েছে। কিছু রুটি গাছ, কমলা গাছ ও কিছু ডুমুর গাছ দাঁড়িয়ে আছে। ঝোপঝাড় ও ছোট ছোট বনের মেঝেটা ঢেকে আছে, তবে তার ঘনত্বটাকে প্রাকৃতিক বলে মনে হচ্ছে না। নাথান বুঝতে পারল সে কি দেখছে। ইন্ডিয়ানদের পরিত্যক্ত কোনো বাগান। নিশ্চিত হওয়ার মতো আরো একটা জিনিস চোখে পড়ল তার। 2টো বাঁশের খুঁটি বাগানের মাঝখানে পোঁতা, দুটোর মাথায় পোড়ানো। সাধারণত এই ধরনের আলোর ব্যবস্থা করা হয় টকটক পাউডার ব্যবহার করে। ওগুলো বাঁশের ফাঁকে পুড়ে তারপর জ্বালানো হয়। এটা করা হয় ফসল কাটার সময়। এই সময় পোকার উপদ্রব বেশি হয়, তাই পাউডার পোড়ানো হয়। ওটার ধোঁয়ায় বিচ্ছিরি গন্ধে ক্ষুধার্ত পোকামাকড়েরা কাছে আসে না। কোনো সন্দেহ নেই ইন্ডিয়ানরা এক সময় চাষাবাস করেছিল এখানে। আমাজনে চলাফেরার সময় এর আগেও নাথান অনেক চাষ জমি দেখেছে, কিন্তু আজ রাতে যা দেখেছে তা পুরোপুরি আলাদা। আবাদি জমি দুটুকুতে ফসল হয়ে উপচে পড়েছে। জায়গায় জায়গায় জঙ্গল ছেয়ে গেছে। পুরো ব্যাপারটা যেন ভৌতিকতার ছাপ আছে। কাউবি যে এতক্ষণে তার দিকে শীতল দৃষ্টি চেয়ে আছে তা বুঝতে পারল নাথান। আমাদেরকে ফলো করা হচ্ছে, বলল কাউবি। কথাটা প্রকম্পিত করলো নাথানকে। কি বলছো তুমি? কাউবি তাকে বাগানে নিয়ে গেল। হাতের ফ্ল্যাশ লাইটটা ফলে ভরা একটি গাছের দিকে ধরে আলোটা নামিয়ে আনলো নিচের একটা ডালে। এই ডাল থেকে ফল পেড়ে নেওয়া হয়েছে। কাউবি এবার ঘুরে দাঁড়ালো। আমি বলবো আমরা যখন নৌকাগুলোকে টেনে পাড়ে তুলছিলাম ঠিক সেই সময় এটা করা হয়েছে। ভেঙে নেওয়া কিছু ডালপালা এখনো ওগুলোতে আঠা লেগে আছে। তুমি খেয়াল করেছো এটা? আমি লক্ষ্য করছিলাম এগুলো। গত 2 দিন সকালবেলায় আমি যখন ফল আনতে বনে ঢুকেছিলাম খেয়াল করেছিলাম আগের রাতে আমার ব্যবহার করা রাস্তাটা একটু অন্যরকম হয়ে গেছে। কয়েকটা ছোট ছোট ডাল ভাঙা। তারপর দেখলাম একটা হকপাম গাছের অর্ধেক ফল এক রাতের ভেতরেই সাবার। বনের জীবজন্তুও তো হতে পারে, রাতের বেলায় খাবার খুঁজে বেড়ায়। মাথা নেড়ে সায় দিল কাউবি। আমিও এমনটাই ভেবেছিলাম প্রথমে, তাই চুপ ছিলাম। কোনো পায়ের ছাপ বা সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছিল না আমার কাছে, কিন্তু এই ঘটনাগুলো আমাদের চারপাশে এত নিয়মিত ঘটছে, এগুলো আর কাকতালীয় বলে চালিয়ে দিতে পারছি না। আমাকে অন্যভাবে ভাবতে হচ্ছে। তাই বলছি কেউ আমাদের পেছনে লেগেছে। কে? খুব সম্ভবত ইন্ডিয়ানরা। এই জঙ্গল তাদের। ওরা ভালো করেই জানে কিভাবে অদৃশ্য থেকে কাউকে অনুসরণ করতে হয়। জানো মোমো? খুব সম্ভবত, বলল কাউবি। নাথানের কাছে মনে হলো যেন কাউবির কণ্ঠে কিছুটা সন্দেহের আভাস ফুটে উঠেছে। এছাড়া আর কি হতে পারে? চোখ দুটো সরু হয়ে গেল তার। ঠিক জানি না আমি।
তবে যে ব্যাপারটা আমার কাছে সন্দেহের মনে হয়েছে, আমাদেরকে যারা অনুসরণ করছে তাদের কিন্তু খুব বেশি সতর্ক মনে হচ্ছে না। আসলে এরকম কাজ যারা করে তারা কখনো নিজেদের উপস্থিতি চাউর হয়ে যাবে এমন কিছু করে না। কিন্তু তুমি তো একজন ইন্ডিয়ান, সাদা চামড়া কারোর চোখে এগুলো পড়বে না, এমনকি আর্মি রেঞ্জারদেরও না। হয়তো বা, বলল কবি। নাথানের কথায় সন্দেহ যায়নি মনে হচ্ছে। ক্যাপ্টেন ওয়াক্সম্যানকে বলা উচিত আমাদের। এজন্য তোমাকে আলাদা ডেকে নিয়ে এলাম, বুঝেছ? মানে বুঝলাম না, কি বলতে চাইছো তুমি? যদি তারা ইন্ডিয়ান হয়ও তবুও আমি মনে করি না এটা রেঞ্জারদের কানে দেয়া উচিত। ওরা এটাকে একটা ইস্যু বানিয়ে পুরো জঙ্গল চষে বেড়াবে ইন্ডিয়ানদের খোঁজে। তাছাড়া ওরা ইন্ডিয়ান হোক আর যেই হোক কিছু সময় পর এমনিতেই হারিয়ে যাবে। এখন যদি তাদের সাথে আমরা যোগাযোগ করতে চাই তবে তাদেরই আমাদের কাছে আসতে দেয়া উচিত বলে মনে করি আমি। ওদেরকে আমাদের স্বভাব চরিত্রের সাথে পরিচিত হতে দাও। যা করার ওরাই করুক। প্রথমে আমরা আগবাড়ি কিছু করতে গেলে বিপত্তি বেঁধে যাবার সম্ভাবনাই বেশি। স্বভাবত এমন সতর্কতার বিরুদ্ধে নাথান আপত্তি জানাতে চাইল। এই অভিযানকে সামনে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়ভাবে কাজে নেমেছে সে। ভেতরে অনেক উদ্বিগ্নতা তার। এই উদ্বেগ জঙ্গলে টিকে থাকবে। এই উদ্বেগ এত বছর পর তার বাবার নিরুদ্দেশে রহস্যের সমাধানের। ধৈর্য আর কতই বা রাখা যায়। স্যাঁতসেঁতে সময়টা এগিয়ে আসছে। বৃষ্টিও শুরু হবে খুব তাড়াতাড়ি। আর তখন জেরাল্ড ক্লার্কের ব্যবহৃত পথ পানিতে ধুয়ে যাওয়ার সাথে সাথে ধুয়ে যাবে তাদের সমস্ত আশা। তারপরও কথা থেকে যায়। নাথানের বেশ ভালোই মনে আছে আজকের কুমিরের আক্রমণের কথাটা। এই একটি ঘটনায় সবাইকে এটা মনে করিয়ে দেবার জন্য যথেষ্ট। আমাজন বন হলো রাজা। রাজাকে রাজার মতোই চলতে দিতে হয়, তার নিজস্ব গতিতে। যুদ্ধে অত্যাচারে সবসময় পরাজিতরাই আমন্ত্রিত হয় তার কাছে। বেঁচে থাকার একমাত্র উপায় হলো চারপাশে চলমান ধারায় নিজেকে ভাসিয়ে দেওয়া। যা হচ্ছে হতে থাক এমন মনোভাব বজায় রাখা। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হয় যদি আরো কয়েকদিন দেখি। দেখা যাক আমার অনুমান ঠিক হয় কিনা। হয়তো তোমার কথাই ঠিক, ওগুলো জঙ্গলের কোনো প্রাণী হবে। যদি আমার কথাই ঠিক হয় তবে ইন্ডিয়ানদেরকে নিচ থেকে এগিয়ে আসার একটা সুযোগ দিতে চাই আমি। ভয় দেখিয়ে বা অস্ত্রের মুখে ফেলেও কাজটা করা যায়, তবে সেক্ষেত্রে সব পণ্ড হয়ে যাবে। কোনো তথ্যই পাওয়া যাবে না ওদের কাছ থেকে। অবশেষে হার মানল নাথান, তবে শর্ত সাপেক্ষে। তাহলে আমরা আর 2 দিন দেখব, তারপর বলে দেব ওদেরকে। কাউরি মাথা নেড়ে সায় দিয়ে ফ্ল্যাশলাইটটা বন্ধ করলো। এখন তাঁবুতে ফেরা উচিত। ওরা দুজন অন্ধকার জঙ্গল ছেড়ে আলোকিত জঙ্গলে ফিরে এলো। সামানের কথাগুলো নাথান গভীরভাবে বিশ্লেষণ করতে থাকলো। ওর কথার ভাঁজে আরো কিছু লুকোনো আছে যেন। নাথানের মনে পড়তে লাগলো সামানের কথা বলার ভঙ্গিটা। চোখ দুটো সরু করে একটা সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছিল সে। তার মানে সেও সন্দিহান ওরা আসলে ইন্ডিয়ান কিনা। ইন্ডিয়ান না হলে আর কারা হতে পারে? তাঁবুতে ফিরে নাথান দেখল প্রায় সবাই যার যার হ্যামকে ফিরে গেছে। কয়েকজন রেঞ্জার পেরিমিটার ঠিক করছে। কাভি তাকে শুভরাত্রি জানিয়ে নিজের মশারি ঘেরা হ্যামকে গিয়ে শুয়ে পড়ল। পায়ের বুটজোড়া খুলে ফেলতে নাথান শুনতে পেল পাশের হ্যামক থেকে ফ্র্যাঙ্কের গোঙানির শব্দ। কি যেন বলছে বিড়বিড় করে। আজকে ট্র্যাজেডির পর কারোরই ঘুম দুঃস্বপ্ন ছাড়া হওয়ার কথা না। নিজের হ্যামকে শুয়ে পড়ল নাথান। একটা বাহুদির চোখ জোড়া ঢেকে দিল। ক্যাম্পফায়ারের আলো চোখে লাগলো খুব। ভাবনায় পেয়ে বসেছে তাকে। আমাজনের সাথে যুদ্ধ করার মতো কিছুই নেই। ভালো লাগুক বা না লাগুক, এটাই সত্যি। এসব চিন্তা করতে করতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেল তার। একটি মোক্ষম প্রশ্ন উঁকে দিল তার মনে। পরবর্তী শিকারটা কি? কর্পোরাল জিম ডি মার্টিনির কাছে জঙ্গলটা অসহ্য লাগতে শুরু করেছে। যার দিকে নদীপথে ভ্রমণে সে ক্লান্ত। ভাবসা আবহাওয়া, হুল ফোটানো মাছি, বড় বড় মশা, বাঁদর আর পাখির বিরতিহীন ডাকাডাকি পুরো ভ্রমণটাকে বিষিয়ে তুলেছে যেন। সাথে বিরক্তির মাত্রা বাড়িয়ে যোগ হয়েছে ছত্রাক। তাদের সবার জামা কাপড়, হ্যামক, কাঁধে ঝোলানো ব্যাগে সাদা সাদা ছত্রাক ছেয়ে গেছে। ঘামে ভেজা মোজা মাসখানেক লকারে আটকে রাখলে যেমন গন্ধ হয় তেমন গন্ধ হয়েছে সবকিছুতে। আর এসব কিছুই হয়েছে মাত্র গত 4 দিন। চারদিকে একবার চোখ বুলিয়ে একটা গাছের ঠেস দিয়ে দাঁড়ালো ডি মার্টিনি। খুব কাছে অস্থায়ী ল্যাট্রিনটা। তার কাঁধে M16 রাইফেল ঝুলানো। জার্গেনসেনের রাতের এই
শিফটটা ভাগাভাগি করে নিয়েছে তার সাথে। তবে ডি মার্টিনির সাথে যোগ দেওয়ার আগে সে একবার ল্যাট্রিনে ঢুকলো। কয়েক মিটার দূরেই ওটা। মার্টিনি তার বন্ধুর জিপার নামানোর শব্দ শুনতে পেল। কাজ সারার জন্য ভালো সময় বেছে নিয়েছে, গজগজ করতে করতে বলল সে। তার কথা শুনতে পেল জার্গেনসেন। ধ্যাত, এত বিচ্ছিরি পানি! জলদি করো! ঝাঁকি দিয়ে সিগারেটের ছাই ফেলল ডি মার্টিনি। তার চিন্তা ভাবনা জুড়ে আছে সহকর্মী রডনি গ্রেভস, যাকে আজ তারা হারিয়েছে। মার্টি সবচেয়ে সামনের নৌকায় থাকলেও কালো দৈত্যটাকে যথেষ্ট কাছ থেকেই দেখেছে সে। পানি থেকে মাথা জাগিয়েই চোখের পলকে হতভাগ রডনিকে ছিনিয়ে নিয়ে গেল। নিজের অজান্তেই কেঁপে উঠেছিল তখন। যদিও সে কোনো আনাড়ি মিলিটারি নয়, এর আগেও চোখের সামনে অনেককেই মরতে দেখেছে গুলি খেয়ে, হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে, পানিতে ডুবে। কিন্তু আজ যা দেখলো তার সাথে কোনো কিছুই তুলনা চলে না। দুঃস্বপ্নের থেকেও ভয়াবহ ছিল এটি। মাথা ঘুরিয়ে পেছনে একবার দেখে নিল সে। মনে মনে অভিশাপ দিতে লাগলো জাগারসনকে। ল্যাট্রিনে এত সময় ধরে কি করছে? শেষ করো, বিড়বিড় করে বলল সতীর্থের উদ্দেশ্যে। তারপর সিগারেটে লম্বা একটা টান দিল। জার্গেনসেনের দেরি হলেও একদিক থেকে দোষ দেওয়া যায় না। একা দাঁড়িয়ে থাকার সুবাদে সে খুব ভালোভাবেই ফ্যান্টাসি করতে পারছে টিমের দুজন নারীকে নিয়ে। আজকে ক্যাম্প তৈরির পর থেকে সে এশিয়ান নারী বিজ্ঞানীর ওপর গোপন নজর রেখে চলেছে। খাকি পোশাক ছেড়ে নতুন পোশাকেও তাকে খুব ভালো লাগছিল তার। সে এসব নষ্ট চিন্তা মাথা থেকে সরিয়ে রাখল। আরো কয়েকটা টান দিয়ে সিগারেটটা মাটিতে ছুঁড়ে মেরে সোজা হয়ে দাঁড়িয়ে অন্ধকার জঙ্গলের দিকে তাকালো। অন্ধকার দূর করার একমাত্র আলো উৎসটা হলো তার রাইফেলের লাগানো ফ্ল্যাশ লাইট। সে ওটা কিছুক্ষণ পর পর সামনে পেছনে আর নদীর দিকে ফেলল। আরো একটু গভীর জঙ্গলে মোশন সেন্সর ছড়িয়ে অনেক দূরে অসংখ্য জোনাকি মিটমিট করছে। টি মার্টিনি বড় হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, যেখানে এই ধরনের কোনো পোকামাকড় নেই। তাই সব আলো খেলা তাকে অন্যমনস্ক করে তুলল। মিটমিটে আলো একদিকে তাকে অনড় করে রেখেছে, অন্যদিকে শুকনো পাতার ঝরঝর শব্দকে মনে হচ্ছে ঘুমিয়ে থাকা জঙ্গলের শ্বাস প্রশ্বাস। গাছের বড় বড় ডালের মটমট শব্দ যেন আসছে বৃদ্ধের অস্থির সংযোগস্থল থেকে। সব বিশ্লেষণ করে তার মনে হচ্ছে জঙ্গলটা যেন জীবন্ত কোনো প্রাণী, আর সে আছে এই প্রাণীটার পেটের ভেতরে। টিমার্টিন চারপাশে আলো ফেলে দেখে নিল। সে দৃঢ়ভাবে নিঃশ্বাস নিয়ে বাড়ি সিস্টেম, বিশেষ করে এই মুহূর্তে অভিশপ্ত অন্ধকার এই জঙ্গল সর্বস্তরে গিয়ে ঠেকেছে। রেঞ্জারদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, বেঁচে থাকার জন্য বাড়ি সিস্টেম অপরিহার্য। শত্রুকে ঠেকাতে সঙ্গে কোনো একজনকে পাওয়া যাবে। তার নিজের পাশে বাডি সিস্টেম না থাকায় কিছুটা ভয় গ্রাস করলো তাকে। আবারও ডাক দিল সে। কি হলো জার্গেনসন? মার্টিনি পেছনে ঘুরতে কিছু একটা ফুটলো তার গলায়। সাথে সাথে ওই জায়গাটা চেপে ধরলো হাতের তালু দিয়ে। কাটার থেকে ভয়ঙ্কর কিছু ফুটেছে তার গলায়, চোয়ালের ঠিক নিচে। বিরক্তিতে হাত দিয়ে ডলা দিল, কিন্তু তার মনে হলো ভিন্ন রকম কিছু ফুটেছে। চামড়া থেকে এখনো সেটা ঝুলছে। ভোরকে গিয়ে সঙ্গে সঙ্গে ওর টেনে খুলে ফেলল। সারা এটা কি? ফিফিসিয়ে বলে এক পা পেছনে সরে গেল মার্টিনি। সারা রক্ত চোখার দল। ল্যাট্রিন থেকে জার্গেনসেন হেসে বলল, তোমার বিরক্তিকর চোখে চারপাশে জঙ্গলটা দেখে নিয়ে জ্যাকেটের কলার উঁচু করে দিল মার্টিনি। রক্তলোলুপ পোকাগুলো যেন আবারও কম আক্রমণের জায়গা পায়। পেছনে ঘুরতেই তার ফ্ল্যাশ লাইটের আলোতে অপরিচিত কিছু একটা চোখে পড়ল। উজ্জ্বল রঙের বস্তুটা তার পায়ের কাছে মাটিতে পড়ে আছে। নিচু হয়ে তুলল সে। একটা ডার্ট, তীক্ষ্ণ একটা কাঁটার চারপাশে একগুচ্ছ পালক শক্ত করে বাঁধা। কাঁটার অগ্রভাগের রক্তে ভেজা, তার নিজের রক্ত। ওহ! হাঁটু গেড়ে বসে পড়ল সে। চিৎকার দিতে চাইল, কিন্তু শত চেষ্টা করেও জিহ্বাটা একটু নাড়ানো ছাড়া কোনো শব্দ করতে পারল না। বম্ব করে শ্বাস নিয়ে সামনের দিকে হামাগুড়ি দিয়ে এগোতে চাইল। বুঝতে পারছে অসাড় হয়ে আসছে সে। বুকে যেন পাথর বেঁধে দিয়েছে কেউ। এক বিন্দু এগোতে পারল না। হাত পা ভারী হয়ে গেল। শরীরের সমস্ত বল যেন শুষে নিল মুহূর্তের জন্য। কাত হয়ে পড়ে গেল সে। বিষ ঢুকছে তার দেহে। পঙ্গু হয়ে যাচ্ছে শরীরটা। বেঁচে থাকার চেষ্টাটুকু নিয়ে অনুধাবন করল সে। তার হাতের আঙ্গুলগুলো এখন কিছুটা নাড়াতে পারছে। তার M16 রাইফেল ব্যারেলের উপর আঙুল বুড়ালো মাকড়সার পায়ের মতো। খুব চেষ্টা করলো ট্রিগারটা খুঁজে পাওয়ার।
যদি কিছু গুলি ছোড়া যেত, যদি সতর্ক করা যেত জার্গেনসেনকে। সে টের পেল গভীর জঙ্গল থেকে কেউ একজন তাকে দেখছে, মাথা ঘুরিয়ে দেখছে। দেখতে পেল না, কিন্তু ফোটানো কাটার তার শরীরের ভিতরে যে এক আদিম সতর্কবার্তা পাঠাচ্ছে তা সে বেশ ভালোই বুঝতে পারছে। আতঙ্ক আরো একটু পেয়ে বসলো তাকে। টিগারটা হাতে পাবার জন্য ব্যাকুল হয়ে উঠল সে। প্রার্থনা করছে প্রাণপণে, চেতনার সবটুকু দিয়ে। অবশেষে একটা আঙ্গুল পৌঁছালো ট্রিগারে। মুখ দিয়ে যদি একটি বার বুক ভরে দম নিতে পারত, তবে পরিত্রাণের সাথে কাজটি করতে পারত। শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে ট্রিগারের উপর আঙুল রেখে চাপ দিল সে, কিন্তু কিছুই ঘটল না। হতাশায় ডুবে যাওয়া মার্টিনি বুঝতে পারল রাইফেলটা সেফটি লক অন করা। এক ফোঁটা অশ্রু বেয়ে পড়ল পরাজিত মানুষটার চিবুক বেয়ে। সম্পূর্ণ অসাড় হয়ে গেল তার শরীর, এমনকি চোখের পাতা জোড়াও বন্ধ করতে পারল না। ওত পেতে থাকা ব্যক্তি অবশেষে মার্টিনের দেহটাকে মাটিতে মারিয়ে একপাশে গিয়ে দাঁড়ালো। রাইফেলে লাগানো টর্চের আলোতে সে যা দেখল তার কোনো অর্থ খুঁজে পেল না। একটা নারী নগ্ন অবস্থায় তার পাশে এসে দাঁড়িয়েছে। শাশুড়ি এক অশরীরী সৌন্দর্য, চিকন গরম মসৃণ পা, কোমরের মৃদু বাঁকটা প্রশস্ত পশ্চাৎদেশ দিয়ে শেষ হয়েছে, বক্ষ দৃঢ় কিছু, কিন্তু সবকিছু ছাপিয়ে গেল তার গভীর কালো চোখ জোড়ার রহস্যময়তায়। সেখানে প্রতিফলিত হচ্ছে সীমাহীন ক্ষুধা, আর এটাই মার্টিনির সমস্ত মনোযোগ হরণ করল। দম নিতে না পেরে মারা যাচ্ছে সে। মহিলা ঝুঁকে এলো তার উপর। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সে তার ভেতরে শ্বাস প্রশ্বাস চালান করছে। অনুভব করলো কিছু একটা তার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, উষ্ণ ধোঁয়াময় কিছু একটা। তারপর সে হারিয়ে গেল। অন্ধকার গ্রাস করল তাকে। কেঁপে জেগে গেল কেলি। চারপাশে চিৎকার চেঁচামেচি। সে দ্রুত উঠে বসে চট করে হ্যামকের বাইরে আসার জন্য দৌড় দিতেই হাঁটু ভেঙে উপুর হয়ে পড়ে গেল। বাইরে তাকালো সে। ক্যাম্পফায়ার দুটোতে আরো ডালপালা দেয়া হয়েছে, আগুন জ্বলছে দাও দাও করে। লেলিহান শিখা অনেক দূরের কতগুলো ফ্ল্যাশলাইটের আলো পুরো বনকে আলোকিত করে ফেলেছে। কারোর অনুসন্ধান চলছে। বিভিন্ন রকম চিৎকার আর আদেশের প্রতিধ্বনি প্রতিফলিত হচ্ছে পুরো জঙ্গল জুড়ে। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে মশারি থেকে বেরোবার পথ খুঁজতে গিয়ে যুদ্ধ করতে হলে কেলিকে। নাথান ও ম্যানুয়েলকে ধারে কাছেই পেয়ে গেল সে, দুজনেই খালি পায়ে, পরনে বক্সার শর্টস ও টি শার্ট। জাগুয়ারটা দুজনের মাঝে বসা। কি হচ্ছে এখানে? কিছুটা চেঁচিয়ে বলল সে। মশারি থেকে বের হয়ে এলো। বাকি সিভিলিয়ানরাও এক এক করে জড়ো হতে শুরু করেছে। এক একজনের ভাবভঙ্গি দেখে একজনের ভাবভঙ্গি যেমন ভিন্ন তেমনই ভিন্ন তাদের পোশাক আশাক। কে লক্ষ্য করলো রেঞ্জারদের সবগুলো হ্যামকই খালি। একজন মাত্র কর্পোরাল দুটো ক্যাম্পফায়ারের মাঝখানে দাঁড়িয়ে বন্দুক তাক করে আছে। নাথান সামনে ঝুঁকে বলল, পাহাড়ে থাকা এক রেঞ্জার হারিয়ে গেছে। এই জায়গাটা নিরাপদ করা না পর্যন্ত এখানেই থাকতে হবে আমাদের সবাইকে। হারিয়ে গেছে? কে? কিভাবে? কর্পোরাল ডি মার্টিনি। কেনির মনে পড়ে গেল লোকটাকে। তেল দেওয়া চকচকে চুল, চ্যাপ্টা নাক, চোখে সন্দেহ করে। কি হয়েছে ওর? মাথাটা এদিক ওদিক নাড়ল নাথান। কেউ কিছুই জানে না এখনো। হঠাৎ করেই গায়েব হয়ে গেছে।